বিয়াদব মেয়ে, ঠাসিয়ে দিব একটা। মেয়েটি ঠোঁট টিপে হাসলো, লজ্জারাঙা কণ্ঠে ফের বলল, তোমার এই অভদ্র দেখে দেখে আমার ভেতর কেমন লাগছে একটু অনুমান করেছো? ঝড় বইছে, ঝড়, টাইফুনের মতন উথাল পাথাল ঝড়। তবুও নিজেকে শাসিয়ে নিয়ন্ত্রণ করছে। এর থেকে আর কত সুশীল হতে বলো আমায়? যথেষ্ট ভদ্র সভ্য মেয়ে আমি, দেখতেই তো পাচ্ছ। সামনে একটা মুরগির গ্রিল রেখে লোভ সামলে নিজের জিহ্বাকে কন্ট্রোল করছে। ভদ্র বলেই কিনা হুড়মুড় করে গ্রিলটা খেতে হামলে পড়ছি না, ধৈর্য ধরছি। তবুও আলাদা করে প্রমাণ দিতে হবে? তাছাড়া তুমি এভাবে উদাম গায়ে বের হলে কেন? মামা কি টাকা পয়সা দেয় না? একটা শার্ট কেনারও যোগ্যতা নেই? তাহলে আমায় অল্প সুরে বলতে, তৎক্ষণাৎ টুপ করেই একটা বস্তা শার্ট এনে হাজির করতাম তোমার পায়ের সামনে। প্লিজ, লজ্জা থাকলে নেক্সট টাইম আমার সামনে উলঙ্গ অবস্থায় আসবে না। তোমার লজ্জা না থাকুক, আমার ঢের লজ্জা আছে। গড়গড় করে কথাগুলো বলেই অল্প থামল সে, ফের মুখে হাত দিয়ে বলল, এই দেখো, লজ্জায় কাঁপাকাঁপি শুরু হয়েছে আমার, গাল দুটো টমেটোর মতন লাল হয়ে যাচ্ছে। মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি পেকে গেছে, যার দরুন মুখের উপর ঠাস ঠাস কথা বলার অভ্যাস। সেখানে তার কোনো ধ্যান নেই সামনের মানুষটা বয়সে বড় নাকি ছোট, যেন তার সমবয়সী। একটু ম্যানার বলতে শব্দ মেয়েটির মাঝে নেই। সারাক্ষণ উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায় আর চঞ্চলের ন্যায় ফড়ফড় করে কথা বলে। পায়ের তুলনায় মুখটাই বেশি চলে, একটুও ভয় ডর নেই মনে। এর ফলে মেয়েটির উপর মাঝে মাঝে ব্যাপকভাবে তার মেজাজ চটে যায়, ইচ্ছে করে ঠাস ঠাস করে গালটা লাল করতে। সাফওয়ানের রাগের পারদ বাড়ল, শক্ত গলায় বলল, চুপ, অসহ্য। আমার যেভাবে ইচ্ছে সেভাবে আসবো। তাছাড়া এ বাসা আমার, দরকার পড়লে কিছুই পড়ব না। তোর ওই নির্লজ্জ চোখকে সামলানো শিখ, ভুলে যাস না বয়সে তোর থেকে 10 বছরের বড় আমি। মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমাকে দেখে কি একটু ভয় ডর করে না? জানিস আমি কেমন? কোনো ধারণাও নেই। আবার অভদ্র মেয়ের মতো ছেলেদের দিকে বেহায়া নজর দিস, থাপড়িয়ে কান গরম করে দিব। যা বলছি এই মুহূর্তে দূর হ, নয়তো এই মুহূর্তে ফুপিকে কল করব। নির্লজ্জ মেয়ে, মুখে কোনো লাগাম নেই। লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে এই মেয়ে। কীভাবে একের পর এক অশ্লীল কথা বলছে। প্রতিটি শব্দই সাফওয়ান ধমকে সুরে বলল। যা শুনে এবার মেয়েটি গাল ফুলালো, অশ্রু ভরা চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে সেকেন্ডেই তেড়ে গিয়ে যুবকটির উদাম বুকে খামচি লাগিয়ে হিসিয়ে বলল, স্কুল পালিয়ে মামার বাসায় এসেছি, ভুলেও আম্মুকে বললে নেক্সট টাইম কামড় লাগাবো একদম। মেয়েটির কাণ্ডে রাগে রিরি করে উঠল সমস্ত শরীর। চোখ নামিয়ে বুকের দিকে তাকিয়ে দেখল দু হাতের 10টি নখের খামচির দাগে স্পষ্ট। ইচ্ছে করেই বুঝে এমন করলো। মুহূর্তেই লাল হয়ে গেছে জায়গাটা, কেমন যেন জ্বালা ধরে গেল ভেতরটা। এত সাহস নেই চুনোপুটির মতো ছোট্ট মেয়ের। মনে কি ভয়টন নেই? যদি সে একটা থাপ্পড় দেয় তাহলেই তো 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আর সে তাকে খামচে মারে। সে সামনে তাকালো, মেয়েটার আগে গজগজ করছে। যুবকটি তৎক্ষণাৎ অষ্টাদশীর দিকে তেড়ে যেতেই দুষ্টু চঞ্চল খাটো মেয়েটি মাথা নামিয়ে চট করে বিষাক্ত দাঁত যুবকের বুকে বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় ভড়কে যায় ছেলেটি, ব্যথায় চোখ খিচে নিল। ভেতরে কেমন যেন এক অনুভূতি হলো। মেয়েটা তাকে ছেড়ে ঠোঁট মুছে বাঁকা হেসে তাকিয়ে রইল। ছেলেটি আস্তে ধীরে চোখ খুলে দাঁতে দাঁত চেপে আবারও খোলা বুকে তাকালো। ফর্সা বক্ষে শক্ত দাঁতের দংশনে রক্ত বেরিয়ে গেছে। কতটা জোরে কামড় দিলে এই অবস্থা হয়? মনে হচ্ছে কতদিন মাংস খায়নি। কাটা স্থান শুকিয়ে গেলেও এই ক্ষত সারা জীবন কালো বর্ণ হয়ে থেকে যাবে। সে হাত বাড়িয়ে মুছে নিল রক্ত। রাগ নিবারণ করে রক্তচক্ষু মেলে ফোঁসফোঁস করলো। ইচ্ছে করছে মেয়েটাকে আছাড় মারতে, শুধু ফুপির মেয়ে বলে দমে গেল। অষ্টাদশী তাকে ব্যথা দিয়ে যেন ভারী মজা পেয়েছে। সে হাসছে ঠোঁট টিপে। তৎক্ষণাৎ মেজাজ চটে যায় ছেলেটির। হাত বাড়িয়ে সামনের কোমল মেয়েটির নরম চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত গলায় বলল, আমার থেকে দূরে থাকতে বলেছি, তোর সাহস দেখে অবাক হই। বেহায়ার মতো আমাকে খামচে দিলি, এখন আবার কামড় দিয়েছিস। অসভ্য, বেরিয়ে যা বাসা থেকে। নেক্সট টাইম এই বাসার আশপাশে দেখলে থাপড়িয়ে গাল দুটো লাল করে দেব। ব্যথায় ছটফট করে উঠল মেয়েটি। হাত দ্বারা যুবকটির ডান হাত সরাতে চাইল চোয়াল থেকে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। মেয়েটির ব্যথাতুর শব্দ শুনে এক মধ্যবয়স্ক লোক সেখানে উপস্থিত হয়। ছেলেটার পানে তাকিয়ে ধমকে উঠে বলল, সাফওয়ান, লাবণ্যকে ছাড়ো, সবেমাত্র দেশে ফিরেছে। এসব কি করছো? ছোট্ট মেয়েটাকে মারছো? তোমার ফুপি জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? সে কতটা ভালোবাসে তোমায়, সেটা অন্তত বলতে হবে না? আর তুমি তার ছোট আদরের মেয়েকে দিন দুপুরে ব্যথা দিচ্ছ।
বাবার ধমকে দাউ দাউ করে ওঠা রাগ নিমিষেই নিভে গেল। আস্তে করে ছেড়ে দিল লাবণ্যকে। মেয়েটি কেঁদে কেটে হেঁচকি তুলে ফেলেছে। এক দৌড়ে চলে গেল সাফওয়ানের মায়ের কাছে। আজ কত শখ করে স্কুল পালিয়ে এখানে এসেছিল সাফওয়ানকে দেখতে। এতদিনের পুষে রাখা রাগের বশে হয়তো ছেলেটাকে একটু বেশি কষ্ট দিয়েছে। এই কষ্ট হয়তো দেখানো যাবে, কিন্তু এতদিন যে তাকে ইগনোর করেছে, অজান্তে ব্যথা দিয়েছে মনে। তার বুঝি কষ্ট হয়নি? তার কষ্ট তো দেখাও যায় না। এই ভেতরের ব্যথা কাউকে বোঝানো যায় না। তাছাড়া 3 দিন হয়েছে সাফওয়ান দেশে ফিরেছে। সেই থেকেই সুযোগ খুঁজেছে কখন এক নজর দেখতে পাবে তাকে। আজ সুযোগ হাতছাড়া করেনি, ছুটে এসেছে মামার বাসায়। আর এসেই বরাবরের মতো কষ্ট দিল তাকে। প্রতিনিয়ত মনে কষ্ট দিত, আজ যেন প্রকাশ্যেই শরীরে ব্যথা দিল। তবে ছোট্ট মনকে মেয়েটা বুঝালো, সেও ছেড়ে দেয়নি। উচিত শিক্ষা দিয়েছে এবার। প্রতিনিয়ত কষ্ট সহ্য করা মানায় না। এখন থেকে যতবার সাফওয়ান কষ্ট দিবে, সেও পাল্টা আঘাত হানবে। মনে দিতে না পারুক, দেহেই দিবে। কারণ একদিন না একদিন ওই দেহ সহ পুরো মানুষটাই তো তার। এখন হয়তো অধিকার নেই, একদিন ঠিক হবে। তখন কামড় কত প্রকার সব দেখিয়ে দিবে। আর রইল এ বাসায় আসা, 100 বার আসবে। এ বাসাটাও তার, বলতে গেলে শ্বশুরবাড়ি। এখন থেকে কথার জালে ফাঁসিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিবে। সাফওয়ান বাবার কথা গিলে ফেলল। এমনিতেই কাল থেকে সময় ভালো যাচ্ছে না তার। অনুশোচনার কষ্টে বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কাউকে সে কথা শেয়ারও করা যাচ্ছে না। নিজের কর্মফলে দুমড়ে মুচড়ে একা একাই মরছে। আবার সিরাতের কথা ভাবতেই মরে যেতে ইচ্ছা করছে। তাই সারা রাত পাগলের মতো ড্রিঙ্কস করেছে। সকালে যাও একটু মন শান্ত হয়েছিল, সব নষ্ট করে দিল এই অভদ্র মেয়ে। তাই কালকের সমস্ত রাগ ক্ষোভ ভুলক্রমে এই মেয়েটির উপরেই ঢেলেছে। মস্তিষ্ক আর নিয়ন্ত্রণ করতে পারেনি। তাছাড়া এই ছোট্ট বয়সেই কথার কি ছিরি, যেন সে তার প্রেমিক। খন্দকার সাহেবের নজর পড়ল ছেলে লাল জখম হওয়া বুকে। সেদিকে চোখ রেখে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, এসব কে করলো? বুকে নখের দাগ, কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবার সামনে এই অবস্থায় সাফওয়ান অপ্রস্তুত হলো। কিছুটা এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে, চোয়াল শক্ত করে উত্তর দিল, তোমার ওই আহ্লাদি ভাগ্নি, আমি জাস্ট মেরে ফেলবো ওকে। হাঁটুর বয়সী মেয়ে হয়ে আমার সাথে লাগতে আসে। ওর সাহস দিন দিন বেড়েই চলেছে, অসভ্য। খন্দকার সাহেব মনে মনে হাসলো। ছেলের কাঁধে হাত রেখে বলল, জানোই তো, বাবা মায়ের আহ্লাদে মেয়ে অল্পতেই কষ্ট পায়। তাকে তুমি ব্যথা দিলে। আজ হয়েছে তাহলে। দেখবে বিকেল থেকে এক গদা অভিযোগ চলে এসেছে তোমার নামে। সাফওয়ান রুমে চলে গেল। খন্দকার সাহেব ছেলের পেছন পেছন রুমে এসে দেখল সব জিনিস লণ্ডভণ্ড। হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। অতঃপর ধীর কণ্ঠে কিছু বলতে সাফওয়ান আশ্বাসের সুরে বলল, চিন্তা করো না, আমি দেখছি, কেউ জানবে না। ভাদ্র মাসের গরমে শরীর বেয়ে ঘাম ছুটে যায়। আজ যেন প্রতিদিনের তুলনায় একটু বেশি রোদ। দুপুরের খড়খড়ে রোদে অবস্থা কাহিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সেই রোদের মাঝে বিরতিহীনভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে আহাদ। সে খবর পেয়েছে দুর্জয় সিং আজ রাতে রাজশাহী প্রবেশ করবে, যাতে প্রমুখ কোনো মতে খোঁজ না পায়। সেই মোতাবেক নিজে গা ঢেকে দেওয়ার জন্য এ জেলা ও জেলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ধূর্ত প্রমুখের ছেলেরা তার থেকেও এক কাঠি উপরে। রায়হান তার পিছনে গুপ্তচর লাগিয়ে দেয়। প্রমুখকে আঘাত করার আগের দিন হঠাৎই উত্তরায় দেখেছিল সে। তৎক্ষণাৎ কবিরকে বলে, কিন্তু কবির সেই তথ্য দিতে দেরি করায় আঘাত করেই ফেলে দুর্জয়। এবার আর ভুল করেনি। রাঙামাটির একজনের কাছে যখনই শুনেছে, তখন থেকেই নজরে নজরে রাখছে তাকে। আজ রাতেই সুযোগ বুঝেই আহাত দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটা রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো আহাত। গাড়ি রাস্তার পাশে পার্কিং করে বের হলো। হালকার নাস্তা করে উঠে পড়লো গাড়িতে। তখনই ফোনে মেসেজ আসলো, দুর্জয় সিং আজ রাত রিসোর্টে থাকবে। কাল সম্ভবত বিকেলের ফ্লাইটে ভারতে পৌঁছাবে। আমাদের হাতে সময় নেই, দ্রুত চলে আসুন। আহাত গাড়ির স্পিড বাড়িয়ে ভয়েস মেসেজ পাঠালো। রাতের আধারে একা একাই হেঁটে চলছে আহাত। চারিপাশে কোলাহলপূর্ণ জায়গা। গভীর রাত হওয়ায় দিনের মতো ভিড় নেই। আহাত রিসোর্টের ভেতর ভিন্ন পোশাকে, চোখে কালো চশমা পরে ঢুকলো। স্টাফদের ন্যায় সচেতন নজরে আশেপাশে তাকিয়ে দুর্জয় সিং এর রুমের সামনে আসে। তার পেছনে ওত পেতে আছে আহাদের সাথে আসা 3 জন টকবগে যুবক, যাদের রক্তে আগুন দাউ দাউ করে জ্বলে। মনের মতো কিছু না হলে রাগে সব তছনছ করে ফেলে। আহাদ দুবার দরজার করাঘাত করে নম্র কণ্ঠে বলে, আপনার ড্রিঙ্ক রেডি স্যার। ভেতর থেকে কোনো সাড়া শব্দ হলো না। আহাদ আবারও করাঘাত করলো। এবার হালকা আওয়াজে ক্যাচ শব্দ তুলে দরজা খুলে যায়। নেশায় বুধ হওয়া মাতাল দুর্জয় হেলে দুলে আসলো। গায়ে শুধু প্যান্ট, তারও চেন খোলা, উপরিভাগ নগ্ন, মুখে বিরক্তির ছায়া। যেন মূল্যবান কাজে বাগড়া দেওয়ায় রাগে ফোঁসফোঁস করছে। আহাদ মনে মনে থুতু ফেলল। নিশ্চয় মেয়ে নিয়ে রঙ্গ করছিল। আগের রাগ নিয়ন্ত্রণ থাকলেও এবার থাকলো না। দুর্জয় এতটাই ড্রিঙ্ক করেছে যে চোখ তুলে ভালোভাবে তাকাতে পারছে না। সে কল্পনাও করতে পারছে না তার সামনে জলজ্যান্ত যমদূত। খুব কষ্টে চোখের পাতা টেনে খুলে বলল, ড্রিঙ্ক রেখে চলে যা।
আহাত দাঁতে দাঁত চেপে পেছনে ঘুরে ইশারা দিল। তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারানোর স্প্রে দুর্জয়ের মুখে করল। দুর্জয় চোখ বন্ধ করে চেঁচিয়ে ওঠে। কি দিলি কুত্তার বাচ্চা? বাঙ্গির পুত তোরা কে? জ্যান্ত চিতায় পুড়ে ফেলবে। আহাত চোয়াল শক্ত করে পরপর 3টা ঘুষি মারল দুর্জয়ের নাকে। তৎক্ষণাৎ রক্ত ছলকে গড়গড় করে বের হলো। ততক্ষণে জ্ঞান হারিয়েছে ভারতীয় ছেলেটা। আহাত থুতু ফেলল তার মুখের উপর। এরপর পেছনের ছেলেদের ইশারা দিয়ে বলল, খনকে ফুলারের গাড়িতে তোল, ওরে তিলে তিলে মারব। সাহস কত স্যারের পিঠে আঘাত করে? দুর্জয়কে কাঁধে তুলে নিয়ে গেল তারা। আহাত চটপট রুমে ঢুকে যায়। দেখলো একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে বিছানায় বসে, ভয় মিশ্রিত চেহারায় তার দিকে তাকিয়ে। আহাত বাঁকা হাসলো। রুমের দরজা লক করে উচ্চস্বরে শয়তানি হেসে বলল, কি জৈবন মাইরে, এত কষ্ট করে এসে পড়তে সুযোগ পেয়েও হাতছাড়া করব? সারাক্ষণ আদর চলবে। পাখি যদি ইচ্ছে করে ধরা দেয়, আমি না খেয়ে ছেড়ে দেয় না। এতটাও ভালো নয়। খুন করতে পারলে মেয়ে নিয়েও শুতে পারে। আর রাত মধুরাত। আমি মানুষ ভিন্ন হলো, আমার যন্ত্র কিন্তু একই। সময় কারো জন্যে থেমে থাকে না, চলে যায় নিজ গতিতে। তেমনি তাইমা খানমের মৃত্যুর আজ 14তম দিন। সিরাতের শরীর দিন দিন অবনতি হলেও প্রমুখ খুব দ্রুতই সেরে উঠছে। পিঠের আর হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে কাল। ক্ষতটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন নিয়মিত ওষুধ খেলেই ক্ষত ভালো হবে। এত ভালোর মাঝেও তাদের দাম্পত্য জীবন অসুখী। প্রমুখ শত চেষ্টা করেও সিরাতকে কথা বলাতে পারে না। রিয়েলিটি মেনে জীবনটা সুন্দর করে সাজাতে হবে এটাই বুঝাতে পারে না। সারাক্ষণ বাচ্চাদের মতো হু করে কাঁদে। আস্তে আস্তে সবার সাথে এক অদৃশ্য দেয়াল জুড়ে দেয়। এই দেয়াল প্রমুখও নিস্তার পায়নি, তার সাথেও এক আকাশসম দূরত্ব। আজকাল একটু কাছে টেনে দুটো শুকনো চুমু তো দূর, মুখ দেখাও যেন ভাগ্য। এক বাসায় থেকেও দুজনের মাঝে আকাশ পাতাল দূরত্ব। নেই কোনো ভালোবাসা, নেই কোনো কথা। হঠাৎ করে সব সুখ যেন পালিয়ে গেছে কোথাও। তারা এক বিছানায় কবে ঘুমিয়েছিল মনে নেই। সারাক্ষণ সিরাত পড়ে থাকে তাইমা খানমের জিনিসপত্র সাজিয়ে রাখা রুমটায়। 2-4টে ভালো কথাও হয় না। দিনকে দিন সিরাতের কাছে বিষাক্ত লাগে জীবন সংসার। নিজেকে লুকিয়ে রাখার প্রয়াস চালায় ক্ষণে ক্ষণে। স্বামীর পাশে এত লোক থাকায় তেমন মাথাও ঘামায় না। সে জানে প্রমুখ ধীরে ধীরে সুস্থ হবে, কিন্তু সে কখনো আর হাসবে না, সুস্থ হবে না। কারণ মনে যে ব্যথা, সেটা কি সেরে উঠবে? মা চলে গিয়ে এক থালা ভাতের সমান কষ্ট তাকে ঠিকই দিয়ে গেছে। প্রমুখ প্রথম কয়েকদিন ট্রিটমেন্টে ছিল বলে তেমন কিছু বলেনি, কিন্তু এখন ঠিকই অনুভব করছে এক সমুদ্র দূরত্ব তাদের মাঝে, যা কখনোই হওয়ার কথা ছিল না। মেয়েটির সাথে ভালো মন্দ কথাও আদান প্রদান হয় না আজকাল। কতটা নির্মম পরিহাস এই জীবনে। মেয়েটিকেও কোনো আদেশ করলে এড়িয়ে চলে, যেন সে শুনতেই পারেনি। তাহলে কিভাবে সব ঠিক করবে প্রমুখ? আঘাত পাওয়ার পর যতটা যত্ন করেছিল, এখন সিরাতের মাঝে তার ছিটে ফোটাও নেই। ভুলেও এই রুমে এসে পাশে বসে জিজ্ঞাসা করে না। এখন কেমন আছেন আপনি? অথচ দিব্যি নিজেই দূরত্ব বাড়িয়ে রুমের বাইরে পড়ে থাকে। এক কাপ চা চাইলেও মুখ ফিরিয়ে আনমনে দরজা বন্ধ করে শুয়ে থাকে। এসব কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। প্রমুখ বুঝে তার কষ্ট, কিন্তু যদি এভাবে তাকে ইগনোর করে তাহলে সব ঠিকঠাক করবে কিভাবে জানা নেই তার। প্রতিটা রাতে বুকের ভেতর হাহাকার করে। এক বাজে অভ্যাস গড়ে উঠেছিল সিরাতের বুকে ঘুমানোর, কিন্তু এক দমকা হাওয়ায় সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেতরটা জ্বলে ওঠে। বিছানায় একা ঘুমানোর সময় যখন কল করেও রাতে সিরাত এ রুমে আসে না, রাগ বাড়ে, কষ্ট হয়, পীড়া দেয়। পৌরুষ সত্তা জেগে উঠলে মস্তিষ্কে বিগড়ে যায়। ইচ্ছে করে সিরাতকে মেরে ফেলতে, তবুও নিয়ন্ত্রণ করে নিজেকে, বুঝায় খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আগের মতো আবার সিরাত কাছে আসবে, ভালোবাসবে। রাতে ঘুম নেই, দিনে পড়ে পড়ে ঘুমায় অন্ধকার রুমে। এই রুটিন দিনের পর দিন সিরাতের জীবনে চলছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু আছে কান্না। ঘুমে তলিয়ে থাকা সিরাতের ফোন হঠাৎ বেজে ওঠে। দুপুরে অসহনীয় গরমে চোখ পিটপিট করে তাকালো সে। রোগা পাতলা দেহটা খুব কষ্টে টেনে টুনে তুলল বিছানা থেকে। হাত বাড়িয়ে ফোন কানে তুলে ঘুমন্ত সুরে বলল, বলুন। ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনা গেল। কি বলবে সেই কথাই ভাবছে। যার মুখ চলতো দৌড়ের উপর, সেও আজকাল মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ছেলেটা ফোঁস করে শ্বাস ফেলে বলল, রুমে এসো, বাইরে যাব। সিরাত চোখ মুখ কচলে বিড়বিড় করলো, খুব দরকার? ভালো লাগছে না। তুমি কি চাইছো বলবে আমাকে? সারাদিন দরজা বন্ধ করে বসে থাকো। বাসায় যে অসুস্থ স্বামী আছে সেদিকে কোনো খেয়াল নেই। আমার কি তোমাকে প্রয়োজন হয় না? একটা কথাও বলো না। কি চাও তুমি? স্পষ্ট করে বলো। আমার ভালো লাগে না, আর ভালো লাগছে না আমার। তুমি বুঝবে না কেন অসুস্থ হচ্ছে আমি তোমার জন্য। তোমার এই আচরণ জাস্ট নিতে পারছি না। দেহ সুস্থ হলেও মনে মনে ভীষণ ভেঙে পড়েছি আমি। বউ থেকেও যেন নেই, একটু আদর করার ভাগ্য হয় না। এভাবে কি জীবন চলে? এমন করো কেন? আমার যে কষ্ট হয়।
রাগে ক্ষোভে ফেটে পড়ল প্রমুখ। এতদিনের সমস্ত রাগ ঢেলে দিল আজ। কখনোই ভাবেনি সিরাত নিজ হাতে এতটা দূরত্ব বাড়াবে। রাগ নিয়ন্ত্রণের বাইরে আজ ক্রোধে সম্পূর্ণ দেহ কেঁপে ওঠে। সিরাত হাসলো, ম্লান হাসি। ফোনখানা হাতে নিয়ে দরজা খুলল। এরপর প্রমুখের রুমে গিয়ে দেখলো ছেলেটি ফর্মাল ড্রেস পরে বিছানায় বসে আছে, মাথার চুলগুলো খামচে ধরে রাখা। সিরাতের হাঁটার শব্দ শুনে শীতল চোখে তাকালো, বলল, অনেক সহ্য করছি, দূর তো আর নয়। আজ থেকে ঠেং ভেঙে ফেলবো এই রুম থেকে বেরোলে। সিরাত পাত্তা দিল না, আলুথালু পায়ে চলে গেল বারান্দায়। উত্তপ্ত ফ্লোরে 4 হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টানে। এবার একটু ভেতরে ভেতরে হালকা লাগছে। প্রমুখের রাগ যেন তত্তর করে বাড়ে। এতদিন অসুস্থ ছিল বলে সহ্য করেছে এসব। আজ থেকে এক বিন্দু দূরত্ব হেয়ালি সহ্য করবে না। উঠে বারান্দায় গিয়ে সিরাতের হাত ধরে টানল। তৎক্ষণাৎ সিরাত হাত ঝামটা মেরে ছাড়িয়ে বলল, একদম বিরক্ত করবেন না, বাইরে যাবেন বললেন, এখনো বসে আছেন কেন? প্রমুখের জেদ বাড়ল। সিরাতের 2 হাত ধরে এক প্রকার টেনে হেঁচড়ে রুমে নিয়ে আসে। এরপর তার দিকে ঝুঁকে বলে, বাইরে গেলে খুশি হও, তাহলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার মাথা ব্যথা করছে, হাত বুলিয়ে দাও। কথা বলেই শক্তপোক্ত হাত দ্বারা সিরাতকে কোলে তুলে নিল। সিরাত চেঁচিয়ে উঠে বলল, গলা ব্যথা করে না? টিপে দিতাম। ছেলেটা ওর কথার পাত্তা দিল না। এক ঝটকায় বিছানায় ফেলে প্রমুখ উঠল তার উপর। 2 হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ গুজল সিরাতের গলায়। নাক ঘষে ঘষে বুঝালো সে কতটা অসহায়। তার উত্তপ্ত নিঃশ্বাসে সিরাত হালকা ঢোক গিলে ভেতরটা কেমন যন্ত্রণা দিচ্ছে, হাসপাস লাগছে। সে আলগোছে হাত রাখলো ছেলেটার মাথার চুলে। চোখ দ্বারা গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সে কিছু বুঝে ওঠার আগে এতদিনের সমস্ত রাগ, ক্ষোভ আর দূরত্ব ঢেলে দিল তার কোমল গলায়। নিজের দাঁতের দংশনে রক্ত বের করে ফেললো নরম গলায়। ব্যথায় চিৎকার করে সিরাত প্রমুখের চুল জোরে টেনে ছাড়াতে চাইল। বইয়ের মুখে ব্যথাতুর শব্দ শুনে ছেলেটি আস্তে আস্তে ছেড়ে দিল। অতঃপর সেই জায়গায় পরপর গাঢ় চুম্বন করতেই সিরাত নরম হলো। আবেশে চোখ বুজে ফুপিয়ে উঠল। কতদিন পর স্বামীর আদরে ভেতরে জ্বালা কমছে তার। আগের তুলনায় আরো আহ্লাদী হয়ে প্রমুখের মাথা জড়িয়ে ধরল। রাগ দেখে মাথার চুল টেনে কাঁদল হু হু করে। প্রমুখ বুঝলো মেয়েটার অসহায় হৃদয়। গলা থেকে মুখ উঠিয়ে আস্তে আস্তে কাপা ঠোঁট জোড়ায় এসে থামল। নেশাতুর দৃষ্টিতে নাকে নাক ঘষে ঠোঁট দ্বারা মেয়েটির ওষ্ঠে ডুবে যেতে প্রমুখের তিক্ত ফোন বেজে উঠল। সিরাত যেন হুঁশ ফিরে পায়। চোখ খুলে চট করে মুখ ফিরিয়ে জোরে বুকের পাটায় ধাক্কা দিয়ে বলল, দরকারি কল বোধ হয়। প্রমুখ চোখ বন্ধ করে রাগ নিবারণ করে। অসময়ে কল করায় তাকে হাজারো গালি দেয়। ঝুঁকে বইয়ের ভেজা গালে চোখে টপাটপ ঠোঁট ছুঁয়ে শুষে নিল জল। আহ্লাদে সিরাত ঠোঁট উল্টায়। প্রমুখ গালে গাল ঘষে উঠল তার উপর থেকে। রাগে রিরি করা ছেলেটার হাত থেকে মুক্ত হয়ে সিরাতে উঠে বসলো। গায়ের ওড়না ঠিক করে মাথা নত করে রাখে। প্রমুখ বিছানা থেকে নেমে ফোন কানে নিয়ে বলল, দুর্জয়কে বল ওর শেষ ইচ্ছা কি। আজ রাতে কুত্তার বাচ্চা জান বের করবো। ওর জন্য এতটা দূরত্ব আমাদের মাঝে। বউকে একটু চুমুটুমু দিতে পারে না। সেখানে আজকাল আদত্ত বিলাসিতা। সুখের সংসার হয়ে গেছে সুখের। সুরের বাচ্চার কলিজা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মাথার এলোমেলো চুল চিরুনি করে আয়নার মাঝে থেকে সিরাতের উদ্দেশ্যে বলল, শীঘ্রই ফিরবো। আশা করবো আজ এই রুমেই থাকবে, নয়তো খুব খারাপ হবে। কক্সবাজার সেই রাতের থেকে দ্বিগুণ খারাপ। বলে যেও না, রুম আলাদা হলেও বাসা একই। এবার বারণ না, এবার রুম থেকে বের হতেই হবে। তখন কিন্তু এতদিনের সমস্ত আদর পুষিয়ে নেব। নিঃশ্বাস ফেলারও জোর থাকবে না। ক্যাপাটে বাঘের ন্যায় শিঙে হয়ে ঝাঁপিয়ে পড়বো। তখন কষ্ট কিন্তু তোমারই। মাইন্ড ইট। গভীর রাতের সন্ধিক্ষণে এক বলিষ্ঠ যুবক হেঁটে যাচ্ছে জঙ্গলের পথে। গজারি গাছের বড় বড় শুকনো পাতা এক এক কদমে মর্মর ধ্বনি তুলছে। নেই কোনো কথার শব্দ, শুধু ভেসে আসছে পাতার ঝরঝর আর নিঃশ্বাসের আওয়াজ। যুবকটির পায়ের গতি বাড়িয়ে দিল। তার পেছনে টকবগে 3টি ছেলে। বিশ্বাসযোগ্য যুবকগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। জঙ্গলের মাঝ বরাবর এসে খুবই সচেতন দৃষ্টি বুলিয়ে থামল প্রমুখ। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো আলোর দেখা। ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্যে হালকা পাতলা দেখা যাচ্ছে। রায়হান একটা গোপন পথ বের করে নিচু কণ্ঠে বলল, এই সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে। প্রমুখ ইশারা দিতেই তার সাথে এক লাফে ঢুকে পড়ল 3 জন। গভীর সেই পথ এক ভুতুরে পথের মতো তৈরি করা হয়েছে। জঙ্গলে প্রতিনিয়ত মানুষ মধু সংগ্রহ করতে আসে, তবুও কেউ কশ্চিনকালে অনুমান করতে পারবে না এর ভেতরে একটা ছোট্ট কুটির আছে। আহাদ আর কবির মিলে কয়েক মাস আগে সুড়ঙ্গটা বানায়। উদ্দেশ্য একটাই, তাদের শত্রুদের বিনাশ করা, মরার আগে মৃত্যুর স্বাদ অনুভব করা, যেখানে নেই কোনো আলো, নেই কোনো খাবার। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে একটা দরজার সামনে দাঁড়ালো তারা। সেখানে পাহারা হিসেবে দাঁড়িয়ে আছে 4টি যুবক। সবার হাতেই বিদেশি অস্ত্র। ভুলেও এই পথে পা বাড়ালে একই কোপে জান কবজ। আহাদ তাদের হাত থেকে চাবিখানা নিয়ে লোহার শক্ত মজবুত দরজা খুলে দিল।
প্রমুখ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দেখল অচেতন অবস্থায় হাত পা বাঁধা দুর্জয় সিং পড়ে আছে মাটিতে। মুখ দিয়ে একটু শব্দ করারও জো নেই, কাপড় শক্ত করে বাঁধা, অনাহারে শক্ত দেহটা নুইয়ে গেছে কয়েকদিনেই। প্রমুখ তার সম্মুখে বসে কুটিল হাসল। কবিরকে বলল, কুত্তার বাচ্চারা জ্ঞান ফিরা, মরণের জম কেমন হয় শেষবারের মতো চোখে দেখুক। কবির পানি ছিটিয়ে দিল। গা থেকে পচা গন্ধ আসছে। আজ 13টা দিন ধরেই এখানে বন্দি। নেই কোনো খাওয়া দাওয়া, গোসল করাও হয় না, শুধু চোখ মুখ বেঁধে দরজার ওপাশে শৌচাগারে নিয়ে যায়। 3 দিন ধরে শৌচাগারেরও দরকার হয় না। যদি পেটে খাবারই না পড়ে চাপ আসবে কই থেকে? চুল আর দাড়িতে পাগলের মতো দেখা যাচ্ছে। রক্ত বা পুজ জাতীয় কিছু তরল বের হচ্ছে নাক কান দিয়ে। মাছিরাও নিজেদের খাদ্য মনে করে ঘুরে বেড়াচ্ছে তার দেহের উপর। দুর্জয়ের জ্ঞান ফিরতেই নিভু নিভু চোখে তাকালো। প্রমুখ পকেট থেকে রাইফেল বের করে ঠেকালো দুর্জয়ের থুতনিতে। বিশ্রী হাসি এসে বলল, ওই দিন বড় ভুল করলি দুর্জয়, আমাকে হয় মেরে ফেলতি, নয়তো দূরে থাকতি, কিন্তু তুই আঘাত করছিস আমায়। সেই আঘাতের মাসুলে 13 দিন ধরে এখানে পড়ে আছিস। মৃত্যুর যন্ত্রণা কি টের পাচ্ছিস, নাকি আরও কিছুদিন থাকবি? দুর্জয় সিং গুঙিয়ে অস্পষ্ট শব্দ করে মাথা নাড়িয়ে মুখের বাঁধন খুলে দিতে বলল। রায়হান এক লাথি মেরে কাপড় খুলে দেয়। তৎক্ষণাৎ দুর্বল গলায় বলল, পানি পানি দে, মেরে ফেল আমায়। ওই কেউ ওর পানি দে, শালা শেষ ইচ্ছাটা পূরণ কর। প্রমুখের কথা এক ছেলে পানি নিয়ে আসে, তাও গরম পানি। দুর্জয়ের মুখে ঢেলে দিতেই গরমে জ্বলে ওঠে তার মুখ। ব্যথায় চিৎকার করে উঠল। সেই গরম পানি যখন মুখে চোখে পড়ল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। গরম পানি দেহের প্রতিটা অংশে জ্বলে পুড়ে যায়। সে হাত পা ছোটাছুটি করে বন্দি পাখির ন্যায় তড়পায়। তার আর্তচিৎকারে পুরো জঙ্গল এই গভীর রাতে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। এক ভুতুরে জঙ্গলে পরিণত হলো। কেউ তাকে বাঁচায় না। একটিখানি বাঁচার আশায় আকুতি মিনতি করলো, কিন্তু সামনের 8টি যুবকের মাঝে কারোরই মনও গড়ল না। দুর্জয়ের মুখখানা মুহূর্তে হয়ে উঠল ভয়ঙ্কর দগদগে। প্রমুখ পৈশাচিক আনন্দে উচ্চস্বরে হাসে। হাতের পিস্তলখানা দুর্জয়ের বুক বরাবর তাক করে বলল, দুষ্ট বেবি আমার, তোমার এত কষ্ট কি সহ্য হয় বলো? কথা শেষ হতে না হতেই গুলি করে দুর্জয়ের বুকটা ঝাঁঝরা করে দিল। দুর্জয় সিং চিৎকার করলো। একসময় সারা দেহ লুটিয়ে পড়ল মেঝেতে। নিঃশ্বাসটুকুও চলে গেল আজীবনের জন্যে। বিশ্রী দেহটায় এক লাথি মেরে প্রমুখ বলল, কুত্তার বাচ্চার লাশ এত টুকরো টুকরো করবি যাতে শনাক্ত করতেও মাথা খারাপ হয়ে যায়। আমার মধুর হানিমুনে এক বালতি জল ঢেলে দিল, আর আমি চুপ করে থাকবো? শালা খুব জ্বালিয়েছে আমায়। শোকের জীবন ভালো লাগেনি না? আসলো নিজ ঘরের জম ডেকে আনতে। প্রমুখ কাজ শেষে আগের ন্যায় সুড়ঙ্গ দিয়ে উঠে জঙ্গলে প্রবেশ করলো। রাস্তার পাশের গাড়িটায় উঠে দেখলো রাত 3টা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরাতকে টেক্সট দেয়, যদি জেগে থাকো তাহলে ঘুমিয়ে যাও, আর যদি ঘুমাও তাহলে শুভরাত্রি, কাল সকালে দেখা হচ্ছে। দুর্জয়ের লাশ 3টা ছুরির সাহায্যে টুকরো টুকরো করা হচ্ছে, যেন আস্ত একটা গরুর গোস্ত কাটছে তারা। এই কাজে খুব এনজয় করছে 3 জন। সম্পূর্ণ দেহ টুকরা টুকরা করার মাঝেও নানান কথার ছলে গল্প জুড়ে দিল, যেন এটা খুবই দারুণ একটা কাজ। পুঁটি মাছের সাইজ অনুযায়ী প্রতিটা টুকরো করে একটা বস্তায় ভরল। কাজ শেষে রক্তাক্ত চোখ নাক কান সহ কলিজার মতো বিভিন্ন অঙ্গ আহাদ হাতে নিয়ে বিশ্রী হাসি দিল। খনকে কলিজা রাস্তা কুত্তো খাবো না, কি বোটকা গন্ধ, থু। কবির হাসলো। সকলের হাতেই মুখে তাজা রক্ত। সেই রক্ত দেখে রায়হানের গা গুলিয়ে যায়। ওয়াক ওয়াক ধ্বনি তুলল মুখে। মাইয়া মানুষের মতো বমি করস ক্যা? প্যাট হয়েছে প্যাট? আহাদের বিশ্রী কথায় রায়হান রাগান্বিত হলো। পেট বরাবর দিল এক লাথি। হাতের রক্তখানা আহাদের শার্টে মুছে উৎসুক কণ্ঠে বলল, মাদারবোর্ড, রাজশাহী গিয়ে পূর্তি কর দুর্জয় মালের সঙ্গে, আর আমাকে কস প্যাট হয়েছে? নষ্টা পোলা, মাইয়া দেখলে হুশ থাকে না। চুপ বাল, মাইয়ারে জোর করি নাই, স্ব ইচ্ছাই আমারে খাইয়া দিছে। দুর্জয় পায় নাই, তাই সব রাগ আমার উপর দিয়া ডালছে। কি কস, তোরে খাইয়া দিছে? কবিরের কথার উত্তরে আহাদ মাথা ঝাঁকায়। মানে ঘটনা সত্যি। রায়হান মাংসগুলো বস্তায় তুলে কাঁধে নিল। এরপর সুড়ঙ্গ দিয়ে বের হলো 3 জন। পাশের বড় নদীর মাঝে ছুঁড়ে মেরে ঝাঁপিয়ে পড়ল 3 জন। গায়ের রক্তগুলো তৎক্ষণাৎ ভেসে গেল পানিতে। সাঁতার কেটে কবির বলল, শুয়োরের বাচ্চা রক্ত দিয়ে আজ গোসল করুম। ওর মাংস হিংস্র মাছের খাদ্য হয়ে পেট ভোজন হবে। সব মাছের আজ বিশাল ভোজন পার্টি। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিপাশে। প্রমুখ গাড়ি পার্কিং করে বাসার ভেতরে ঢুকে শুনশান নীরবতায় চারিপাশ ছেয়ে আছে। নিজের গায়ে শার্ট কোট ঘেমে বাজে গন্ধ নাকে ঠেকছে তার। প্রমুখ দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। বিছানার দিকে চোখ যেতেই নজরে পড়ল চিকন রোগাসোগা রুক্ষ মুখের বউটা ঘুমিয়ে আছে। তৎক্ষণাৎই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত থেকে ঘড়ি খুলে গায়ের শার্ট খুলল।
শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘ সময় বাদে প্রমুখ বেরিয়ে চুলগুলো মুছল। এরপর বাতি নিভিয়ে শুয়ে পড়ল বউয়ের পাশে। সিরাত তার দিকে ফিরে ঘুমিয়েছিল। ছেলেটি আগের দিনগুলোর ন্যায় ঠান্ডা শীতল দুটি হাত সিরাতের পেটে স্পর্শ করল। মেয়েটির উত্তপ্ত দেহে হঠাৎ এমন ঠান্ডা হাতের স্পর্শে সেকেন্ডের ব্যবধানে ঘুম উবে গেল, কম্পন ধরে গেল সমস্ত দেহে। ভয়ার্ত চেহারায় চোখ খুলে সামনে তাকালো, দেখল গভীর শীতল দুটি চোখ তার দিকেই তাকানো। সিরাতের অভিমান গাঢ় হয়। লোকটার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছিল, কিন্তু তারপরও না আসায় কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই। সিরাতের তাকানোর মাঝে হাত দুটো আরো গভীরে যেতে থাকে। ধীরে ধীরে সিরাতও অস্থির অস্থির অনুভব করে। শুকনো গলা লালা দিয়ে ভিজিয়ে আলগোছে নিজের হাত ছেলেটির হাতে রাখলো। প্রমুখের চোখ মুখ শীতল, মুখ আস্তে আস্তে নিয়ে যেতে থাকে সিরাতের গলার কাছে। প্লিজ সিরাত, একটু কাছে টেনে নাও। কথা শেষ হতেই তৎক্ষণাৎ সিরাত খামচে ধরল তার হাত, আরেক হাত বাড়িয়ে নখ দাবিয়ে দিল প্রমুখের গলায়। হঠাৎ আক্রমণে প্রমুখ একটু সরে গেল, চোখে মুখে বিস্ময়। সিরাত চোখ গরম করে নিজের পেট থেকে প্রমুখের হাত সরিয়ে পেছনে ঘুরে শুয়ে পড়ল। প্রমুখ কপাল কুঁচকায়। এত বড় ও চমক সামলাতে খানিক সময়ও লাগলো। অতঃপর আবারও হালকা করে পেছন থেকে জড়িয়ে ধরল। এবারও সিরাত আলগোছে প্রমুখের বাঁধন নিজের দেহ থেকে সরিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘাড়ে কারো উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। সেই নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে সাথে আরও তীব্র হয়। এই অস্থির হৃদয় ব্যাকুল হওয়ায় চোখে আর ঘুম ধরা দিল না। কেটে গেল নির্ঘুম এক ভোর। প্রতিদিনের ন্যায় সিরাতের ঘুম ভাঙল দুপুর 3টাতে। নির্জন বাসায় কোনো কোলাহল নেই, কথার আওয়াজও ভেসে আসছে না কানে। আশেপাশে কাউকে না দেখে সে ভাবল প্রমুখ বেরিয়ে গেছে। সিরাত আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়ে দুর্বল পায়ে হেঁটে তাইমা খানমের জিনিসপত্র রাখা রুমে যায়। সেখানে হাত বাড়িয়ে খাট থেকে তাইমার ওড়না নিয়ে বুকে জড়িয়ে ধরল। দেহের ভর সামলাতে না পেরে ধপ করে শুয়ে ডুকরে কেঁদে ওঠে। মিহি কণ্ঠে বলে, কান্না করতে করতে আবারও রোগা দেহেই পড়ে রইল বিছানায়। সারাদিন রাগে ক্রোধে প্রমুখ বাসায় ফিরেনি। আন্না কল করে খোঁজ নিয়েছে সিরাতের। ভোরে একটু কাছে ঘেঁষতে মেয়েটা যে ব্যবহার করেছে তাকে ক্ষণে ক্ষণে জ্বলে পুড়ে যাচ্ছে প্রমুখের হৃদয়। কিভাবে পারলো দূরে সরিয়ে দিতে? এমন ব্যবহার করলে সব ঠিকঠাক হবে? আগের মতো সম্পর্ক স্বাভাবিক কখনোই হবে না। ভেতর এক বিশ্রী অনুভূতিতে পুড়ছে, কষ্ট হচ্ছে, যে কষ্ট কাউকে দেখানোও যায় না, বোঝানোও যায় না। মন ভার করে জেদের বসে অফিসের রুমের দরজা বন্ধ করে সারাদিন কাটায়। রাত 9টায় হুঁশ ফিরল। না খেয়ে থাকায় পেট গুড়গুড় শব্দ করে হুঁশিয়ারি দিচ্ছে খাওয়ার জন্যে। সে অফিস থেকে বের হয়ে বাসায় ফিরল। গায়ের ময়লা কাপড়ে কিচেনে প্রবেশ করে ফ্রিজে রাখা 2টা মদের বোতল বের করলো। ফ্রিজে সে আগের বোতলগুলি পড়ে আছে। বিয়ের পর থেকে বাসায় ড্রিঙ্ক করা হয়নি তেমন। খুব নেশা ধরলে অফিসে বসে মদ গিলে শান্ত করতো মন। যতই নিজেকে বদলাক পুরনো অভ্যাস কেউ ছাড়তে পারে না। একটু একটু থেকেই যায় বাজে অভ্যাস। কেউ সিগারেট মদ কশিনকালেও ছাড়তে পারে না। ধীর পায়ে রুমে আসলো, হাতে তার হুইস্কি। সিরাত হাঁটু ভাঁজ করে বসেছিল বিছানায়। প্রমুখের উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো। তাকে মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করতেই চোখে পড়ল প্রমুখের হাতের হুইস্কির বোতলখানা। তৎক্ষণাৎ কপাল কুঁচকে যায়। হঠাৎ কেন লোকটা নেশা করবে? এতদিন এক বাসায় থেকেও ভুলেও তো কখনো প্রমুখকে নেশা করতে দেখেনি, তাহলে আজ কেন করছে? তাছাড়া ঠিকমতো সুস্থও তো হয়নি। এসব ছাইপাশ খেলে আবারও অসুস্থ হবে। তবে কি সকালের ঘটনায় খুব বেশি হার্ট হয়েছে? খুব বেশি সিরাত অজান্তে কষ্ট দিয়েছে? মনে মনে ভীষণ অনুতপ্ত হলো। প্রমুখ আলতো ও পায়ে হেঁটে বারান্দায় সোফায় বসে বোতলের ছিপি খুলেই দিল এক চুমুক। পরপর কয়েকবার চুমুক দিয়ে অর্ধেক বোতল শেষ করে ফেললো। তৎক্ষণাৎ চোখ মুখ খিচে হেলান দিল সোফায়। মদ গিলে মনের ব্যথানো সারানোর একটু বৃথা প্রয়াস। পুরো একটা বোতল শেষ করলো। দেহ আস্তে আস্তে নুয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে নেশা চড়ে যাচ্ছে মাথায়। এক পর্যায়ে দেহের বল ছেড়ে দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎই বিকট শব্দ করে হেসে বলল, এত কষ্ট না দিলেও পারতে সিরাত। দূর থেকে সিরাত সবকিছুই লক্ষ্য করলো। কেমন জানি প্রমুখকে আজ স্বাভাবিক লাগছে না। প্রমুখ ঢুলু ঢুলু চোখে তাকালো। নিস্তেজ হওয়া হাতে দ্বিতীয় বোতলে ছিপি খুলে চুমুক দিতে যাবে, তৎক্ষণাৎ সিরাত দৌড়ে এসে বোতল কেড়ে নেয়। প্রচণ্ড রাগে তার দেহ কাঁপছে। সেকেন্ডের ব্যবধানে মেয়েটা এবার অস্বাভাবিক একটা কাজ করে বসলো। ঠোঁটের কাছে নিয়ে নিজেই জেদের বসে ঢকঢক করে মদে চুমুক দিল। প্রমুখ হতভম্ব, চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে সিরাতকে। মেয়েটির পেটে অল্প যেতেই গা গুলিয়ে আসলো। খালি পেটে মদ খাওয়ায় হড়হড় করে বমি করলো সে, তবুও দমে না। আবারও 2 চুমুক দিয়ে চোখ বন্ধ করে গিলল। তৎক্ষণাৎ প্রমুখ উঠে এক প্রকার ছিনিয়ে নেয় বোতলটি। ক্রোধে চোয়াল শক্ত করে ছুঁড়ে মারল ফ্লোরে।
মুহূর্তে কাচের বোতলটি খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে সম্পূর্ণ বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। প্রমুখ বেহুশে হুঙ্কার ছেড়ে বলল, কি করলে সিরাত? এখন তোমাকে সামলাবে কে? সিরাত ধপ করে বসে পড়ল, দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠে শব্দ করে। দেহের বল শক্তি ছেড়ে দিয়ে ফ্লোরে শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন মদ খাবেন? তাহলে আমিও খাবো, মনে রাখুন আমিও খাবো। সিরাতের মাথা ভার লাগতে শুরু করে, চোখ দুটো টলছে। কখনো নেশা না করায় খুব সহজেই নেশা ধরে গেছে। সে শুয়ে শুয়ে পাগলামি শুরু করলো, কখনো হাসছে আবার কখনো কাঁদছে। প্রমুখ বুঝলো মেয়েটার নেশা ধরেছে, এখন একের পর এক মাতলামি করবে। প্রমুখের অভ্যাস থাকার পরও সবকিছু রঙিন দেখা শুরু করলে সিরাতের তো আরো বাজে অবস্থা। সে এগিয়ে এসে সিরাতের পাশে বসলো। মেয়েটি হেসে হেসে বলল, মনে তো হালকা লাগছে কেন? এটা কি খাওয়ালেন আমায়? আগে কেন খাওয়াননি? খুব মজা খেতে, জানেন? কষ্ট সেই মঙ্গল গ্রহে পালিয়ে গেছে। আস্তে আস্তে আবোল তাবোল প্রলাপ গাইতে শুরু করলো সিরাত। প্রমুখ কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে উঠে এক দুষ্টু হাসি দিয়ে প্রমুখের দিকে ফিরল। চট করে গলা জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলল, আদর খাবো, মিষ্টি আদর দেবেন? কি সব বলছো? হুশ আছে? হুশ থাকলে লজ্জায় 1 মাস আমার সামনে আসতে না। তারও কণ্ঠ জড়িয়ে আসছে। সে গভীর নয়নে বউয়ের পাগলামি সহ্য করে। মেয়েটার স্পর্শে দুর্বল হয়ে যাচ্ছে দেহটা। ইচ্ছে করছে আদর করতে। সিরাতেরও কেমন জানি হলো। আচমকা মুখ উঠিয়ে প্রমুখের ঠোঁটে নিজের অধর ডুবিয়ে দেয়। প্রমুখ ঘোরের মাঝে ধীর হাতে তার কোমর জড়িয়ে ধরল, গায়ের ওড়না খুলে ফেলে দিল দূরে। মেয়েটার ঘাড়ে হাত রেখে পরম আবেশে চুম্বন করতে থাকে। প্রমুখের চুল টেনে এক পর্যায়ে কোমল মেয়েটি ব্যথায় ছটফটিয়ে ওঠে। ছেলেটি ছেড়ে দিতেই হাঁপাতে হাঁপাতে কিছু বলার জন্য মুখ খুলে, কিন্তু তার আগে প্রমুখ ঝপাত করে বউকে কোলে তুলে নেয়। খুব আদর করবো তোমায়। এই নির্লজ্জ পুরুষকে সামলাতে পারবে? সিরাত কথাটা শুনে শক্ত করে গলা জড়িয়ে ধরল। আজ তার নেই কোনো বাধা, নেই কোনো লজ্জা, যেন সব লাজ লজ্জা মদের বোতলে ধুয়ে এসেছে। নষ্ট নারীর ন্যায় আকুল হয়ে স্বামীর আদর পাওয়ার জন্য ছটফট করছে। কখন ভেতরে জ্বলে ওঠা আগুন নিভিয়ে শান্ত করবে তাকে। ছেলেটা আলুথালু পায়ে বিছানার কাছে যেতে সিরাত তার বুকে অনবরত নাক মুখ ঘষল। এরপর ছোট ছোট চুমু দিয়ে বুঝালো সে কতটা ব্যাকুল। ফের অস্পষ্ট স্বরে বলল, কক্সবাজারের সেই রাতের মতো আদর করুন আমায়, অনেক অনেক আদর, সারা রাত দিন মেরে ফেলুন। বইয়ের নেশাময় কণ্ঠ শুনে প্রমুখের মাথা চারা দিয়ে উঠল। বুকের স্পর্শগুলো পৌরুষত্বা জাগিয়ে তুলল মুহূর্তে। সেও মেয়েটির সাথে হুঁশজ্ঞান হারিয়ে ফেলে ফিস ফিস করে বলল, বুঝে শুনে বলছো? সিরাতের বুকে ছোট ছোট চুমু খেয়ে বলল, সামলাতে পারবে? খুব পারবো। বাক্যে খেপিয়ে খুব বড় সর্বনাশ ডেকে আনলে নিজের। সর্বনাশ তো সেই কবেই হয়ে গেছে। প্রমুখ হেসে বিছানায় শুইয়ে দিয়ে নাকে নাক ঘষল। ঠোঁটে চুমু খেয়ে গালে চোখে কপালে এলোপাতারি চুম্বন করে। সিরাত গুঙিয়ে উঠে আদুরে ছোঁয়ায় দুষ্টু হেসে হাত বাড়িয়ে প্রমুখের শার্টের বোতাম খুলে দিল এক এক করে। ছেলেটির শার্ট একটানে খুলে ফেলে দেয়। সময়ের সাথে সাথে সিরাতের পাগলামি বাড়ে। প্রমুখ তার গলায় ঘাড়ে ছোট ছোট কামড় দিয়ে আরো পাগল করে তুলল। অশান্ত বউকে শান্ত করতে প্রমুখ মেয়েটার পিঠে হাত রেখে চেন খুলে দেয়। মেয়েটার উন্মুক্ত ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল জোরে জোরে। মুখ ধীরে ধীরে গলায় গুজে ফিসফিস করে বলল, আমি এখন কোথায় জানো? সিরাত দুহাতে জড়িয়ে ধরে ঘন ঘন শ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, আমি এখানে তোমার প্রতিটি লোমকূপে কম্পন ধরাবো। সমস্ত দেহে কেঁপে উঠবে আমার স্পর্শে। আমি 1000 বার আপনার উত্তাপে মরতেও রাজি। এ মরণে শুধু সুখ আর শান্তি। প্রমুখের অবাধ্য হাত আস্তে আস্তে বউয়ের দেহের গভীরে যায়। শরীরের প্রতিটা ভাঁজে এলোমেলো স্পর্শ করে উন্মাদ করে তুলল। ছেলেটির বেহায়া ঠোঁট ছুঁয়ে যাচ্ছে নাজুক মেয়েটির প্রতিটি অঙ্গে। সিরাতের চোখ বন্ধ। ছেলেটা কানের লতিতে মৃদুর কামড় বসিয়ে বলল, আজ আমার হাতেই তাহলে মরণ হোক তোমার। প্রস্তুত হও স্বামীর নির্লজ্জ অসভ্য আর লাগামহীন বেলেন্নাপনা রূপ দেখতে। এক চুলও ছাড় পাবে না। শত কান্নাকাটি করলেও লাভ হবে না সুইটহার্ট। প্রমুখ হারিয়ে যায় বইয়ের মাঝে। আদরে ভরিয়ে দিতে দিতে উন্মাদের ন্যায় আচরণ করতে থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে নিঃশাক্ত দুটি যুবক যুবতী এক অজানা সুখে হারিয়ে যায়। এই রাত দুজনার কেউ কারো থেকে কম না। এতদিনের দূরত্বে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। দুজনার উথাল পাতাল ভালোবাসায় সাক্ষী থাকে এই চাঁদ, তারা আর রাতের আকাশ। ভালোবাসায় সিক্ত হয়ে এতদিনের উত্তাপ দুটি দেহ নিমিষেই ঠান্ডা হয়ে যায়। রাত গভীরের সাথে সাথে দুজনার হিংস্রতা বাড়ে। বলিষ্ঠ যুবককে সামলাতে বরাবরের মতোই
হিমশিম খায় ছোট নাজুক মেয়েটি। টাল সামলাতে না পেরে সর্বশক্তি দিয়ে কামড় বসায় প্রমুখের গলায়, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সকাল পেরিয়ে দুপুর, কালো মেঘ জমে আকাশে বর্ষণ তুমুল বেগে শুরু হয়েছে। রাতের শেষ প্রহর থেকে প্রচণ্ড ধারায় বৃষ্টি হওয়ার ফলে বারান্দায় ভেজে একাকার। এত মিষ্টি দিনে কি খুব সহজেই ঘুম ভাঙে? তাও যদি রাতটুকু ভালোবাসাময় কাটে। কাল সারা রাত সিরাতের পাগলামি সহ্য করে ভোরবেলা রেহাই পায়। অতঃপর দুজনে পাড়ি জমায় ঘুমের দেশে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দে প্রমুখের ঘুম ভাঙল। আলতো করে চোখ টেনে আবিষ্কার করলো ছোট বউকে তার বুকের ভেতর। একদম বাচ্চা বিড়াল ছানার মতো লেপ্টে আছে, মনে হচ্ছে কত বছর পর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোখের ঘন পল্লব বন্ধ, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রমুখের দেহে। চিকন নাক, গোলাপি অধর জোড়া ফুলিয়ে ফোঁস করে ঘুমাচ্ছে। আজ ঠিক কতদিন পর এরকম বউয়ের কিউটনেস মুখশ্রী দেখলো। প্রমুখের হৃদয় আত্মা নিমিষে শীতল হয়ে গেল। লম্বা এক শ্বাস ফেলে মিষ্টি করে হাসলো। বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করলো চুলের ভাঁজে। ঘুমন্ত সুরে বলল, লক্ষ্মী বউয়ের মতো স্বামীর কথা শোনো না কেন সিরাত? এই যে আজ কেমন দিব্যি জড়িয়ে ধরেছো আমায়, বুকের ভেতরে কেমন অদ্ভুত শান্তি লাগছে জানো, অথচ ইচ্ছে করেই দূরে চলে যেতে চাও। সিরাত নড়ে চড়ে প্রমুখের পিঠ খামচে ধরল। মুহূর্তে ছেলেটি ফিক করে হেসে চুলে মুখ ডুবিয়ে ধীর কণ্ঠে বলল, কালকের মতো প্রতিটি রাত তোমার সেই নির্লজ্জ রূপ দেখতে চাই, যে নারী আদর আদায় করে এক চুলো ছাড় দেয় না স্বামীকে, সুদে আসলে ফিরে নেয়। অসভ্য প্রমুখের বউকে সভ্যতা মানায় না। আমি চাই ঠিক এমন করে ভালোবাসার পাগলামি করো, লাজ লজ্জা নদীতে ধুয়ে স্বামীর কাছে নিজেকে সঁপে দাও। প্রমুখ আস্তে করে মেয়েটির চুলগুলো ঠিক করে দিল। এরপর সিরাতের বাঁধন থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নেয়। সে চায় না লজ্জায় পড়ুক মেয়েটি। এমনিতেই কাল মাতলামি করে অজান্তেই বিশাল সর্বনাশ করে ফেলেছে। যদিও বলা যায় মেয়েটির মনে নেই, তবু নিজেকে এভাবে দেখলে অবশ্যই লজ্জা পাবে। সিরাতের কিছু মনে না থাকলেও আবছা আবছা স্মৃতি প্রমুখের মনে আছে। কি পাগলামি না করলো মেয়েটি। প্রমুখ উঠে শাওয়ার নিয়ে কিচেনে গেল। প্রায় দুপুর হয়ে আসায় নিজেই রান্না বসায়। কেন জানি ইচ্ছে হলো আজ সিরাতের জন্য স্পেশাল ডিশ মেক করার। সে অনুযায়ী ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মেয়োনিজ, সালাদ আর কোল্ড ড্রিঙ্কস তৈরি করা শুরু করলো। রান্না প্রায় শেষের দিকে। তখন মনে পড়ল সিরাত দুর্বল। রাতে হঠাৎ প্রমুখের উন্মাদনা সামলাতে না পেরে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কয়েকদিন আগে সেই তরতাজা গোলুমুলু দেহটা এখন চুনুপুটি। প্রমুখ চিন্তায় ছিল, আবার হিতে বিপরীত হয়ে যদি জ্ঞান হারায়। খুব সতর্কতার সহিত আদর করে। দুটো ডিম সিদ্ধ বসিয়ে আপেল ড্রাগন কেটে ডাইনিংয়ে রাখলো। মনে মনে বলল, মদ খেয়ে যদি ভালো কিছু হয় তাহলে মদেই ভালো। আজ থেকে রোজ তোমাকে পানির সাথে মদ খাওয়াবো সিরাত, আর তুমি বেহুশ হয়ে আমার কাছে আসবে, পাগলামি করবে, আদর পাওয়ার লেবে যন্ত্রণায় ছটফট করবে। আমি সেই যন্ত্রণায় অতি সমর্পণে বলিন করে দেব। প্রমুখ সালাদ ছুরির সাহায্যে কাটতে কাটতে কুটিল হেসে আবারও একা একাই বলল, তোমার দেহের প্রতিটি ভাজে শুধুই প্রমুখ চোখের আনাগোনা চলবে। তাদের অন্য কেউ নজর দিলে সেই চোখ দুটো আমি বর্ষ করে দিব, জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করব। তুমি শুধুই আমার। আগাগোড়া পুরোটাই এই প্রমুখ চৌধুরীর। এসির পর কম থাকায় সিরাতের ঠান্ডা লাগা শুরু করে। তার উপর গায়ে পাতলা কমফোর্টার। বৃষ্টি হয়, পরিবেশটা শীতল। সে ঠকঠক করে কাঁপুনি দিতে ঘুম হালকা হয়। এমনিতেই এই কয়েকদিনের দেহে অবহেলায় অযত্নে রক্ত শূন্য হয়ে গেছে বোধহয়। তার মধ্যে বল শক্তিও কম। মৃদু ধাক্কা দিলে ঝট করে পড়ে যাবে। না খাওয়ায় ভেতরটাও অস্থির অস্থির লাগে। শীতে কাঁপুনি ধরলেও তার চোখ জোরে খুলতে ইচ্ছে করছে না। গায়ের কমফোর্টার টেনে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। কিন্তু শীতে ঘুমানো দায়, তার মধ্যে বাথরুমেও যেতে হবে। ভীষণ চাপ দিয়েছে। এবার না পেরে চোখ খুলল ধীরে ধীরে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। হাত বের করে মাথা চেপে ধরল। চোখ মুখ কুচকে বিছানা থেকে ওঠার জন্য গা থেকে কমফোর্টার সরাতেই হকচকিয়ে উঠে সিরাত। চোখ বড় বড় করে নিজেকে দেখে তড়িৎ বেগে কমফোর্টার জড়িয়ে নেয়। সারা দেহ কেঁপে ওঠে লজ্জায়। হৃদস্পন্দন গাঢ় হয়। হালকা ঢোক গিলে মনে করতে থাকে রাতের কথা। তৎক্ষণাৎ মনে পড়ল প্রমুখের মদ খাওয়া সহ্য করতে না পেরে নিজেই জেদের বসে ঢকঢক করে গিলেছিল। তার মানে মাতাল হয়ে অঘটন ঘটেছে দুজনার। মাতাল হয়ে কি বলেছে সে? নিশ্চয় এবার লোকটা লজ্জায় ফেলবে। অজ্ঞানে কি করেছে কে জানে। সিরাত চোখ খিচে নিজেকে ছিছি করল। এরপর লম্বা লম্বা শ্বাস টেনে মিনমিন সুরে বলল, পরপুরুষের সাথে তো কিছু করিনি। উনি আমার বিয়ে করে জামাই, হালাল পুরুষ। মনকে বৃথা সান্ত্বনা দিয়ে কমফোর্টার গায়ে ওয়াশরুমে গেল। আয়নায় নিজেকে দেখে নাজুক মেয়েটি নুইয়ে পড়ল। ফর্সা দেহে কালশিটে দাগ পড়েছে। সিরাত ঠোঁটে আর গলায় হাত বুলালো। তৎক্ষণাৎ গাল দুটো লাল হয়ে যায়। লাজুক হাসি দিয়ে দুহাতে মুখ ঢেকে হেসে ফেলল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাতাল লোকের পাল্লায় পড়ে শেষে কিনা সেও বেহায়া হয়ে গেল। নিশ্চয়ই যা তা বকেছে। এবার ভয় পাচ্ছে শুধু
প্রমুখের আবোল তাবোল কথা বলে লজ্জা বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা। সে ভেঙচি কাটলো, মুখ বাঁকা করে বলল, যা হওয়ার হয়েছে, আমার তো একার দোষ নয়, ইচ্ছে করে তো করিনি। তাছাড়া আজ যদি কিছু বলে আমি চুপ থাকবো না। উনি তো ধোয়া তুলসী পাতা নন, বরং আজ তো একটা নির্লজ্জ। লজ্জা বাড়িয়ে দিতে আসলে আমিও পাল্টা তর্ক করব। সিরাত সাবান নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মনে মনে চাইলো প্রমুখ বাসায় না থাকুক, বড় শ্বাস ফেলে কতদিন পর মুখে ক্রিম লাগায়। এরপর ছোটে দিল লাল লিপস্টিক, যেন ভুলেও কারো নজরে না যায়। ওড়না ভালোভাবে ঘোমটা দিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে পা বাড়ায়। বৃষ্টির দিনে মনটা একটু শান্তই থাকে, সবকিছু ভালো লাগা অনুভব হয়। এ সময় জুলেখার দুই একজন মেয়ে ছাড়া আর কারো থাকার কথা নয়। ধীর পায়ে হেঁটে ডাইনিংয়ে যেতেই তার চক্ষু চরক গাছ সহক প্রমুখ চৌধুরী টেবিলে খাবার ডেকোরেশন করছে, মুখে বিন্দু বিন্দু ঘাম। সিরাত কৌতূহলী দৃষ্টিতে চারিপাশে নজর দেয়। প্রমুখ ছাড়া কেউ নেই এখানে। ডাইনিংয়ে খাবার সূক্ষ্ম নয়নে দেখার সময় কানে ভেসে আসে পুরুষালী গলার নম্র কণ্ঠ। মহারানীর ঘুম তাহলে ভাঙলো? আমি আরো ভাবলাম ডেকোরেশন করে ডাকতে যাব। যাক, কষ্ট করতে হলো না। এদিকে আসো। সিরাত ভোতা মুখে ধীর পায়ে কাছে যায়, চোরের মতো মুখ করে রইল। প্রমুখ সব ঠিকঠাক করে সিরাতের পানে তাকায়, একদম পা থেকে মাথা পর্যন্ত গভীর নয়নে স্ক্যান করে। সিরাত মাথা নত রেখেও অনুভব করছে একজোড়া তীক্ষ্ণ সূচের মতো সূক্ষ্ম চোখ তার দিকে বেহায়া নজরে তাকানো। সে চোখ দিয়ে দূর থেকে তাকে ভস্ম করে দিবে, ভুলেও সাধ্য হয় না ওই গাঢ় নয়নে নিজের চোখ রাখতে। তলপেটের লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ায় ডানা ঝাপটে। লোকটার স্পর্শ তাকে সর্বাঙ্গে ফালাফালা করে তোলে, হৃদয় গহীনে ধকধক ধ্বনি তুলে সারাক্ষণ। প্রমুখ লিপস্টিক দেওয়া উষ্ঠে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করলো, মোলায়েম সুরে বলল, কৃত্রিম কিছু দিয়ে আমার আদরের চিহ্ন মুছে ফেলতে পারবে? কতক্ষণ লুকাবে? একসময় ঠিকই লোকচক্ষে নজরে পড়বে, তোমাকে দেখে তাদের হিংসা হবে। হিংসা হবে কেন? এই যে তুমি কত লাকি, জামাইটা কত ভালোবাসে তোমায়, তার প্রমাণ হিসেবে ঠোঁটের ওই হালাল স্পর্শ। ইস, একটু বেশি বেসামাল হয়ে গেছিলাম, তাই না? অবশ্য তুমি আমার থেকে কম কিসের। যা ভিন্নরূপ দেখেছি কাল, লজ্জায় মুখ দেখাতে পারছি না। কিভাবে চট করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলে! দুষ্টু কথাকার, আমার লজ্জা লাগে না বুঝি? চুপ। সিরাত দম বন্ধ করে রইল। প্রমুখ হাত দ্বারা জোরে চেপে লিপস্টিক মুছে ফেললো, থুতনি সহ লিপস্টিক লেগে যায়। প্রমুখ গালে স্লাইড করতে করতে বলল, রাতে যেসব ভয়ঙ্কর পাগলামি করেছ, সেই সব শব্দ মুখ থেকে বের হচ্ছে না। মনে আছে তোমার? আমি কিন্তু এই সমানে ভদ্র সিরাতের সাথে রাতের ওই নির্লজ্জ সিরাত ভীষণ এনজয় করেছি। সিরাত চোখ খিচে নেয়, তার মাঝে সেও নেশায় উল্টোপাল্টা কিছু করেছে। লোকটা তো সব কিছুই মিথ্যে বলবে না, ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ধীর কণ্ঠে বলল, মানে কি? কি করেছি? এখন আমি লাইভ করে দেখব। অবশ্য আমার কোনো প্রবলেম নেই, চলো শুরু করি। না। লুক অ্যাট মি সিরাত। সিরাত চট করে দেখলো গলা সেই লাল দাগগুলো। এখন নিজের গলায় তার কথা আটকে গেল। প্রমুখ বাঁকা হেসে দূরে সরল, বলল, স্বামীর সামনে ভদ্রলোকের মুখোশ পরে থাকতে হবে না। আমি হারে হারে কাল টের পেয়েছি তুমি আমার থেকে আরও এক কাঠি উপরে। শুধু ঢং করে থাকো, আসলে বড় নির্লজ্জ লাগামহীন তো তুমি। আপনার মতো নির্লজ্জের সাথে থাকতে থাকতে আমার অধঃপতন হয়েছে। আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি, সব দোষ আপনার। ইস জান, এভাবে বলো না, লজ্জা পাচ্ছি তো। কথা শেষে প্রমুখ দুহাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করলো, যেন সে খুব লজ্জাবতী। বইয়ের আদরে লাল হয়ে যাচ্ছে। সিরাতের মেজাজ চটে যায়, লোকটার ঢং দিন দিন বেড়েই যাচ্ছে। রাগে ফেটে হিসিয়ে বলল, নাটক কম করুন। আমার কি হুঁশ ছিল? তাছাড়া এখন কিছু না করলেও আপনি মিথ্যে অপবাদ দেবেন, বিকজ কিছুই মনে নেই আমার। আপনি যে শয়তান, সুযোগ পেয়েই পচানো শুরু করেন। আজ তো আরও কাজ হয়েছে। মুখ থাকবেই না? বলুন বলুন, তাতে আমার কি? যেটা মনেই নেই সেই বিষয় নিয়ে লজ্জা পাও বোকামি। হতেও পারে একটু আজটু কিছু হয়েছে, আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। সিরাত একদমই কথাগুলো বলে প্রতিবাদ করলো। তার কথা সে কিছু করেনি, কখনোই বড় কিছু তার দ্বারা হতেই পারে না, সেটা সজ্ঞানে হোক অথবা অজ্ঞানে, কখনোই সে মানবে না। তার উপর এই নাটকবাজ লোকের কথায় দমে যাবে না। প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করে হেসে ওঠে, এগিয়ে সিরাতের বাহু টেনে চেয়ারে বসালো, খাবার সার্ভ করে বলল, টেস্ট করে দেখো, তোমার জন্য পাক্কা 2 ঘন্টা ধরে কিচেনে পড়ে আছি। আমার জন্য? হ্যাঁ, শুধুই তোমার জন্য। প্রমুখ মাথা ঝাঁকিয়ে ফল সিরাতের মুখের সামনে ধরল। মেয়েটি এক কামড় দিয়ে বলল, সার্ভেন্ট থাকতে কষ্ট করতে গেলেন কেন?
বউয়ের জন্যই কষ্ট করা। দিন দিন বউটা কেমন শুকিয়ে যাচ্ছে। আদর করার সময় ঠিকঠাক মতো আমাকে সামলাতে পারছে না। আমি তো ভয়ে ভয়ে ছিলাম কখন আবার জ্ঞান হারায়। আমারও কষ্ট হচ্ছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি আগের মতো টকটকা করে তুলব, যাতে হাতির ভরে পিঁপড়া না মরে। সিরাত কেসে উঠল, চোখ পাকিয়ে বিড়বিড় করলো। নির্লজ্জ। প্রমুখ ঝুঁকে ফিসফিস করে বলল, চুমুটা অনেক সফট ছিল, সাথে তোমার উৎমাদের ন্যায় পাগলামি। আমি তো সামলাতে হিমশিম খাচ্ছিলাম। চুপ চুপ, আর একটা কথা বললে বাসা থেকে বেরিয়ে যাব। সিরাত রাগান্বিত গলায় বলল। প্রমুখ ঠোঁট টিপে হাসছে। আস্ত ডিমটা সিরাতের মুখে পড়ে দিয়ে মজার ছলে বলল, চিবিয়ে খেয়ে ফেলো, মনে করো ডিমটা আমার মাথায়। বউদের ধর্মেই তো জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়া। আমি জানি বাকি বউজাতির মতো তুমি খুব পারবে, চিবিয়ে খেতে। সিরাত ফিক করে হেসে খেয়ে নিল। এতদিন পর বউয়ের মুখে হাসি দেখে হৃদয় শীতল হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে সিরাতের পাশের চেয়ারে বসলো। চামচের সাহায্যে ফ্রাইড রাইস নিজ হাতেই প্রথম সিরাতকে খাইয়ে দেয়। যে মানুষটা কখনোই কাউকে খাইয়ে দেওয়া তো দূর, সেই মানুষটা আজ বউয়ের জন্য নিজ হাতে সব রান্না করে আবারও খাইয়েও দিচ্ছে। সিরাত চোখে মুখে বিস্ময় নিয়ে হাঁ করলো। প্রমুখ মৃদু হেসে ধীরে ধীরে সম্পূর্ণ খাইয়ে মুখ মুছিয়ে পড়ল। রুমে যাও, রেস্ট নাও, আমি আসছি। কথা দাও, আজ থেকে আমার কথা শুনবে। আমি যা বলবো তাই করবে। শুনবো। শোনো সিরাত, জন্ম মৃত্যু স্বাভাবিকভাবে নাও, মনকে বানাতে শেখাও। আমাদের চারপাশে কত শত মানুষের প্রতিদিন মা মারা যাচ্ছে, তাই কি আমরা মরে যাব? আমার কিছু হলে তুমি কি মারা যাবে? না, দিব্যি বেঁচে থাকবে। কিন্তু এটাই সত্যি, মনের মরণ হবে, কষ্ট পাবে। যারা বলে তোমার কিছু হলে বাঁচবো না, তারা বোকা। ওরা আবেগেই বোঝে না একজন মরলে সে কখনো মরে না। যতদিন উপর থেকে ডাক না আসবে, বাচ্চামি করেও মরতে পারবে না। বিবেক দিয়ে ভাবো, আমার কিছু হলে তুমি দিব্যি বেঁচে থাকবে। শুধু এভাবে না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই করতে পারবে না। এতে তোমারই ক্ষতি। তাই বলছি বিচ্ছিরি সত্যিটা মেনে নাও। এইসব করলেও কখনো মা ফিরে আসবে না। প্রমুখ একদমে কথাগুলো বলে লম্বা শ্বাস নিল। তার গলা জড়িয়ে আসছে। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমরাও এই পৃথিবীতে সারা জীবন থাকবো না। এটা যত শীঘ্রই মেনে নিতে পারবে, মন শক্ত করে বাঁচবে, ততই মঙ্গল। এই আমাকে দেখো, দিব্যি বেঁচে আছি। আমিও কিন্তু তোমার মতো, কেউ নেই তুমি ছাড়া। এখন সেই তুমি যদি দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকো, আমার কষ্ট হবে না? আমাকে কি একটু দয়া করা যায় না? নিজের জন্য না হয় অন্তত আমার জন্য নিজেকে সামলাও, একটু কাছে টেনে নাও, দেখবে সব কষ্ট দূর হয়ে গেছে। এই দূরত্ব আমি মেনে নিতে পারছি না। তোমার জন্য আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না। এতে কিন্তু আমাদেরই ক্ষতি। মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার আমাদের দায়িত্ব। তাই মনকে শক্ত করে আমার পাশে থাকো। দ্রুত খুনিকে খুঁজে বের করব। কি এমন কারণ ছিল যার ফলে হত্যা করলো? তুমি কিছু জানলে আমাকে শেয়ার করো প্লিজ। সিরাত মন দিয়ে প্রতিটা কথা শুনল। বিবেক দিয়ে ভেবে নরম স্বরে বলল, মা এই সম্পর্কে কিছুই জানায়নি আমায়। প্রমুখ সিরাতের মাথা আগলে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, শুধু মনে রেখো, এই পৃথিবীতে তুমি আমার, আমি তোমার। আমাদের কেউ নেই, কেউ না। এরপর দ্রুত বলে সহ্য করতে পারবো না আমি। মেরে ফেলবো, একদম সত্যি বলছি, মেরে ফেলবো। সিরাত হাসল। প্রমুখর কানের কাছে ফিসফিস করে বলল, সরি। কেন? মায়ের মৃত্যুর পর তোমাকে সঙ্গ দিতে পারিনি। ভুল সময়ে অসুস্থ হয়ে তোমার আশেপাশে থাকতে পারিনি। আমি খুব বাজে স্বামী। বউয়ের দুঃখের সময় ভালোবেসে কাছে না টেনে একা থাকতে দিয়েছি, অজান্তে কষ্ট দিয়েছি। আমি সত্যি সরি। এই অসভ্য পুরুষটাকে কি ক্ষমা করা যায় না ম্যাডাম? সে কি ক্ষমার যোগ্য, নাকি কঠিন শাস্তি ভোগ করতে হবে? সিরাত গাল ফুলিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, ভোগ করতে হবে। আপনি খুব খারাপ। সিরাত নিমিষে ফুপিয়ে উঠল। প্রমুখ আলগোছে বউকে কোলে তুলে এগিয়ে যায় বারান্দায়। সোফায় নিজে শুয়ে তার উপর সিরাতকে শুয়ালো। মেয়েটি তার বুকের মাঝে চুপটি করে লেপ্টে রইল। ভাঙা গলায় বলল, আমিও খুব খুব সরি। প্রমুখ দুহাতে সিরাতের পিঠ শক্ত করে ধরে ফিসফিস করে বলল, কেন? এই যে আপনার অসুস্থতায় পাশে না থেকে অদৃশ্য এক দেয়াল তুলে দিয়েছি, নিজেকে দূরে দূরে রেখেছি, অজান্তেই বারবার কষ্ট দিয়েছি। আমার উচিত ছিল স্বামীর অসুস্থতায় সেবা করে সুস্থ করা। আমিও বউ হিসেবে ভীষণ পচা, খুব খুব পচা। দিন কি শাস্তি দেবেন দিন।
শুক্রবার বিকেল। ধরনীর বুকে সন্ধ্যা নামবে নামবে ভাব। বিকালের এই শেষ প্রহরে ছাদে বসে চা পান করছে পরিবারের লোকজন। মধ্যবয়স্ক মহিলার সাথে তার ছোট্ট মেয়ে মামার বাসায় এসেছে। মেয়েটি বিশাল ছাদের আশেপাশে হাঁটাহাঁটি করে ফুল গাছগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কত রং বেরঙের ফুল গাছ এই ছাদে, নিশ্চয়ই তার কল্পপুরুষ লাগিয়েছে। সে ভাবনা থেকে এই সম্বিত ফিরে পেয়ে কপাল কুঁচকালো। আসলেই তো এই বাসায় আসার পর থেকে লোকটাকে দেখছে না। প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে এসেছে। যতই রাগের বসে এই বাসায় আসতে নিষেধ করুক, মেয়েটি ওসব গায়ে লাগায় না। এটা তো নতুন নয়, গায়ে মেখে লাভ কি, বরং উল্টো তারই লস। কিশোরী মেয়েটি দৌড়ে সিঁড়ির দিকে পা ফালিয়ে উচ্চস্বরে বলল। আম্মু, আমি একটু নিচে যাচ্ছি। মেয়েটির উড়নচণ্ডী ভঙ্গি দেখে চিন্তিত হলেন তিনি। চায়ের কাপ ঠোঁট থেকে নামিয়ে ভীতকণ্ঠে বলল, আহ, আস্তে মা, তাড়াহুড়ো করো না, ব্যথা পাবে। বোনের চিন্তা দেখে হাসলো ওনার বড় ভাই। কাঁধে আলতো করে স্নেহের হাত রেখে বলল, মেয়ের যথেষ্ট বুঝদার, এত চিন্তা করিস কেন? কোথায় বড় হলো? বড় মেয়েটার মতো একটু জ্ঞান বুদ্ধি হলো না। সারাক্ষণ দৌড় ঝাঁপের উপর থাকে, একটু স্বস্তি নেই। কত করে বোঝাই, বড় হচ্ছ, একটু ম্যাচিওর হও। কে শোনে কার কথা? কোথায় বড় হচ্ছে? মামনি আছে বলেই তোর বাসা সারাক্ষণ গমগমে করে। মেয়েকে নিয়ে আমার চিন্তা হয় ভাইয়া। আজকাল বন্ধু বান্ধব বেড়েছে ওর। মেয়েটা যে বোকা। মিশুকে শান্তশিষ্ট, শত্রুর দল ওত পেতে থাকলেও টেরও পাবে না কবে চালাক হবে। মলিন কণ্ঠে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান গিটার হাতে নিয়ে নির্জন রুমে বসে আছে। ফ্লোরে 2 পা ছড়িয়ে বিছানায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হাতে ছোটখাটো গিটার, সেটাই আঙ্গুল চালিয়ে মাঝে মাঝে সুর তুলছে। কণ্ঠে তার হতাশা, বিষণ্ণতা। গিটারের টুংটাং আওয়াজে ছেলেটার মন আরও মলিন হয়ে যায়। মনে করে সিরাতের সাথে প্রথম দেখা হওয়ার কথা। বৈশাখ মাসের এক দুপুরে কাটকাট রোদে মেজো চাচার বাসায় যায় খুবই জরুরি কাজে। তখন চাচাতো বোন তন্নি ছিল কলেজে। কিছুক্ষণ পর বারান্দায় বসে থাকা সাফওয়ানের নজর পড়ল বাসার নিচে তন্নির সাথে খিলখিল করে হেঁটে আসা একটি মেয়ে। কিশোরী মেয়েটির মুখে লেগেছিল প্রাণবন্ত হাসি। কি নিয়ে কথা বলতে বলতে দুজনাই রাস্তায় খিলখিল করে হাসছিল। সেই দুপুরে রোদে গরমে ঘামা সিরাতের মুখখানা এক ঝলক দেখে হৃদস্পন্দন থমকে যায় তার। নাকের মাঝে বিন্দু বিন্দু ঘাম, গরমে বিনুনি করা চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে। সাফওয়ান কৌতূহল বশত বারান্দার গ্রিলে হাত রেখে নিচে তীক্ষ্ণ চোখে তাকায়। সিরাত বান্ধবীকে বিদায় জানিয়ে চলে যায় বাসায়। সেই থেকেই তন্নির কাছে সকল ইনফরমেশন নিয়ে মাওনা ছেড়ে পড়ে রইল গাজীপুর। রাত নেই দিন নেই, এক নজর দেখার জন্য ছুটে আসে চাচার বাসায়। তখন থেকে গাজীপুরই তার হয়ে ওঠে নিজ বাসা। কলেজ গেটে ঘন্টার পর ঘন্টা ভালোবাসার মেয়েটির অপেক্ষায় প্রহর গুনে। সকলের কাছে রাগী, চঞ্চল মুখের উপর কথা বলা ট্যাগ পাওয়া ছেলেটা এই একটা মেয়ের কাছেই বোকা হয়ে যায়। কণ্ঠ কেঁপে ওঠে, একটি কথাও বের হয় না। সামনে দাঁড়ালে শব্দ ভুলে বসে, হাত পা প্রচণ্ডভাবে কাঁপে। ভয়ে চুপসে যায় মুখখানা। ভালোবাসি শব্দটাও বেরোতে চায় না কণ্ঠ থেকে। আস্তে আস্তে নিজের বোকামিতে সাফওয়ান বিরক্ত হয়ে যায়। সাহস করে প্রথমবার প্রপোজাল দেওয়ার পর সিরাতের কাছ থেকে যা তা কথা শুনে অপমান করে, তবুও সে দমে যায়নি। শেষে কোনো উপায় না পেয়ে তন্নিকে দিয়ে বলায়, তবুও ফলাফল শূন্য। একসময় হঠাৎ বাবার কাজে মালয়েশিয়া যেতে হয়। সেখানে বসে অবস্থা আরও খারাপ। মেয়েটিকে দেখার জন্যে পাগল পাড়া হয়ে যায়। সারাক্ষণ মস্তিষ্কে ঘুরে বেড়ায় সিরাত আর সিরাত। ব্যাকুল মন নিজে ধরা ছোঁয়ার বাইরে। মনে মনে প্রতিজ্ঞা করে ফিরে আয়োজন করে প্রপোজ করবে সিরাতকে। কিন্তু সেখান থেকে দীর্ঘ 4 মাস পর ফিরে এসে দেখল সিরাত আর নেই। গাজীপুরের আনাচে কানাচে খুঁজেও হদিস পাওয়া গেল না। তন্নিও বলতে পারল না কিছু। শেষে পোড়া কপালের দোহাই দিয়ে ব্যর্থ প্রেমিকের ন্যায় নিজেকে আটকে ফেলে অন্ধকার রুমে। হঠাৎ প্রায় 1 বছর পর তীব্র চাওয়া পর অপ্রত্যাশিতভাবে এক নির্জন রাতে দেখা হলো, যখন সিরাতের দেহের অবস্থা ছিল ভয়ঙ্কর। সেই দেখা থেকে আরো দুর্বল হয়ে পড়ল। নতুন করে কাছে পাওয়ার ইচ্ছা জেগে উঠল তরতর করে। কল্পনা করলো ঘর সংসারের, কিন্তু তার দুর্ভাগা কপাল হয়তো এসব চায়নি। উল্টো যাকে ভালোবাসলো অজান্তেই সবসময় তার থেকে শুধু কষ্টই পেয়ে গেল। এখনো ধুকে ধুকে দূরত্বের জালে পুড়ে মরছে। তবুও মেয়েটি কখনোই বুঝলো না, তার ভালোবাসা গ্রহণ করলো না। পেয়েও যেন হঠাৎ এক বিষাক্ত কাঁটার আঘাতে হারিয়ে ফেলল তাকে। আর সেই বিষাক্ত কাঁটা অন্য কেউ নয়, স্বয়ং প্রমুখ চৌধুরী। অতীতে সেই গভীর ভাবনার মাঝে চাপানো দরজাখানা কারো মৃদু ধাক্কায় খুলে গেল। সম্বিত ফিরে পেয়ে সাফওয়ানের দৃষ্টি যায় সেদিকে। চমকে তাকায় সে। তৎক্ষণাৎ কপালে গাঢ় ভাঁজ পড়ল। লাবণ্য ঠোঁটে হাসি টেনে দুহাত বুকে ভাঁজ করল। শটানভাবে দাঁড়িয়ে মিষ্টি কণ্ঠে বলল, সারাক্ষণ এই অসুস্থ অন্ধকার রুমে বসে থাকো কেন? চলো
ছাদে যাই, মন ভালো হবে। সাফওয়ান জবাব দিল না, বিরক্ত হয়ে গিটারে নজর দিল। লাবণ্য ঠোঁট উল্টে প্রশ্ন করল, তোমার কি সবসময় মন খারাপ থাকে? এত কষ্ট কেন তোমার হৃদয়ে? কেমন হাসো না, কথা বলো না? সুন্দর রুমটায় জানালা দরজা বন্ধ করে অন্ধকার করে রাখো। বরাবরের মতো এবারও ছেলেটি চুপ। লাবণ্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। তার পাশে অল্প দূরত্ব রেখে শক্ত গলায় বলল, কিপটে লোক, হাসতেও টাকা লাগে, কথা বলতেও মুখ ব্যথা করে। কেমন মেপে মেপে কথা বলো, অসহ্য। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে তোমার এই স্বভাব, তবুও মেনে নেই, কারণ আনমনে কথাগুলো বলে আলতো করে হেসে চুপ করে রইল। কেন জানি লজ্জা পাচ্ছে। সাফওয়ান এবার কৌতূহল চোখ মুখে নিয়ে তার দিকে পূর্ণ দৃষ্টি মেলল। থমথমে গলায় বলল, কারণ আমার শক্ত হাতে থাপ্পড় খেতে ইচ্ছে করে, তাই তো? বেরিয়ে যাবি নাকি সত্যি দুইটা দিব? তোমার হাতে শুধু থাপ্পড় কেন, পাপ্পি খেতেও রাজি। লাজুক ভঙ্গিতে কথাগুলো বলেই লাবণ্য দুহাতে মুখ ঢেকে হাসলো। তার কেন জানি মনে হচ্ছে সাফওয়ান এই বুঝি থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দিবে। তবুও সাহস করে বলে ফেলেছে, কারণ যা হওয়ার হবে। এতে যদি সত্যি একটু কাছে আসা যাওয়া যায়, ভালোবাসা যায়, ক্ষতি কি? মানুষটা তাকে মারবে, কাটবে, আবার ভালোবাসবে। কিন্তু ছোট্ট নরম মেয়েটাকে আদৌ কি এই হৃদয় ভাঙা পুরুষ ভালোবাসবে? জানা নেই কারো। কিশোরী মেয়ের লাগামহীন কথায় মেজাজ ছুটে গেল সাফওয়ানের। চোয়াল শক্ত করে ধমকে ওঠে, লাবণ্য, অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখনো ডাক টিপলে দুধ বেরোবে। তার মুখে কী সব কথা! থাপড়িয়ে দাঁত ফেলে দেব। বের হ রুম থেকে। নাক টিপেই দেখো দুধ বের হয় কিনা। শুধু শুধু মিথ্যা অপবাদ দেবে না সাফওয়ান। আমি মোটেও খারাপ কিছু বলিনি। তোমার ভাষায় আমি শিশু। এবার তুমি বলো, শিশু দেখলে টপাটপ তার মুখে চুমু খেতে ইচ্ছে করে না? আদর করতে মন চায় না? সেভাবেই না হয় আমাকে একটু পাপ্পি খেলে। এতে দোষ কি? চুমু খাওয়া দোষের কিছু নয়, বরং দেহ মন চাঙ্গা থাকে। একদমই নির্লজ্জের মতো কথাগুলো বলে লজ্জায় মাথা নুইয়ে রাখলো। লাবণ্যর ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সামনে চোখে চোখ রেখে এসব বলা চারটিখানি কথা নয়। কেন জানি এই পুরুষের সান্নিধ্যে আসলে সে চরম লাগামহীন, অসভ্য আর নির্লজ্জ হয়ে যায়। না চাইতেই মুখ আর চোখকে শাসিয়ে নিয়ন্ত্রণ করতে রাখতে পারে না। চোখ চলে যায় ছেলেটির দেহে, আর মুখ থেকে বের হয় নানান বেফাস কথাবার্তা। লজ্জারা উড়ে চলে যায় বহুদূর। শুধু খাপছাড়া কথার জালে পুরুষটাকে বিপাকে ফেলাতে ইচ্ছা করে। অথচ এই লাজুক মেয়েটি অন্য সকলের কাছে ভদ্র, নম্র, লজ্জাবতী। খুব দরকারে মুখ থেকে বুলিও বের হয় না। সাফওয়ানের মস্তিষ্ক মুহূর্তেই গরম হয়ে গেল। দুই হাত মুষ্টিবদ্ধ করে রক্তচক্ষু মেলে তাকালো। অথচ মেয়েটি নির্বিকার, লজ্জায় মিটিমিটি হাসছে মাথা নত করে। এবার সাফওয়ান কোমল মেয়েটির বাহু খামচে ধরল। ছোট্ট হৃদয়ের কিশোরী ভীত হয়, চমকে তাকায় ছেলেটির দিকে। সাফওয়ান উঠে টেনে হিঁচড়ে দরজার পানে নিয়ে যায়। মেয়েটি ব্যথায় কুকিয়ে ওঠে। ব্যথাতুর ধ্বনি তুললেও এক চুলো ছাড়ল না ছেলেটি। নিজেকে বাঁচাতে লাবণ্য বাম হাতের বড় বড় নখ নিমিষে বসিয়ে দিল সাফওয়ানের হাতে। ছেলেটি ব্যথা পেলেও পাত্তা দিল না, বরং দাঁতে দাঁত চেপে এক ধাক্কায় বাইরে বের করে বলল, এ বাসার আশপাশে আসতে বারণ করেছিলাম, তবুও এসেছিস। এখন আবার আমাকে নাম ধরে ডাকিস? এত বড় বেয়াদব! আমাকে জ্বালাচ্ছি কেন? চুনোপুটি মেয়ে একটা, ধাক্কা দিলে ছিটকে পড়বে, অথচ আসিস আমার সঙ্গে লাগতে। মুখের কি ভাষা! এত অধপতন! স্কুলে এগুলো শেখায়? চুমু খাবি? আমার ঠোঁটের ঝাঁজ নিতে পারবি? ওই ঠোঁটই আমি পুড়িয়ে ফেলবো। দূর হ! আমাকে ফাদ্দার বিরক্ত করলে মেরে ফেলবো। তবিকে আজই বিচার দিব। বলবো দিন দিন কতটা অভদ্র হচ্ছিস তুই। চরম লাগামহীন মেয়ে। কথাগুলো বলেই জোরে দরজা লাগিয়ে দিল। এদিকে ছেলেটি টেরও পেল না মেয়েটির চোখে এক সমুদ্র পরিমাণ পানি টলমল করছে। যদি একটিবার গভীর নয়নে তাকাতো তবেই অনুভব করত কতটা মন প্রাণ দিয়ে সে তাকে চায়, তার জন্য হৃদয়ে কতটা ব্যাকুল। মেয়েটি চাপা আর্তনাদ গিলে চোখ মুছে নেয়। দৌড়ে বাসা থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল জলজান্ত একটু একটু করে যত্নে জমিয়ে গড়ে তোলা আকাশসম ভালোবাসা তার কল্পপুরুষকে। রিমলাইট জ্বালানো একটা নোংরা রুমে চেয়ারে বাধা অবস্থায় চারটি মধ্যবয়স্ক লোক, নাকে মুখে রক্তের ছোপ। ব্যথায় আর্তনাদ করে কখন যে জ্ঞান হারিয়েছে তার হদিস নেই। আহাদ বোতলে পানি এনে তাদের মুখে ছিটিয়ে দিল। দুজন চোখ পিটপিট করে তাকায়। রায়হান ডান হাতে নতুন চকচকে ছুরি তুলে বলল, এই চার হারামির কথাই বলছিল না? কবির ফোনের ছবির সাথে সামনের লোকদের চেহারা মিলিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই জানোয়ারগুলাই।
কাল সারা রাত এলোপাতারি নাকে মুখে ঘুষি আর দেহে রডের আঘাতে লোকগুলোর এত বছরের যত্ন উজ্জ্বল পরিপাটি দেহখানা বিবশ রূপ নিয়েছে। তাদের দেখে বোঝাই যাচ্ছে না কাল সকালেও মুখশ্রী সুন্দর ছিল। রায়হান সেই ছুরি হাতে নিয়ে এগিয়ে গেল। এক এক করে বন্দি মধ্যবয়স্ক লোকগুলোর মাথার চুল কেটে নিমিষেই টাক করে দেয়। খুবই পৈশাচিক আনন্দের সহিত সাধের চুলগুলো চিরতরে বিদায় করলো। বেচারা বন্দি চারজন কান্নায় ভেঙে পড়ে। সারা রাত মার খেয়েও যতটা না কষ্ট হয়েছিল, এবার যেন আরো 3 গুণ কষ্ট বেড়ে যায়। নিজেদের এত যত্নের চুলগুলো হারিয়ে তারা দিশেহারা, বুক ফেটে কান্না আসছে তাদের। অথচ কেউ জানে না কি দোষ নিজেদের, কি করেছে তারা, কেনই বা তুলে আনা হলো। আহাদ আর রায়হান মিলে কাল অপহরণ করে তাদের। সাধারণত এরা কক্সবাজারে সিরাতের দিকে বাজে নজর দিয়েছিল। মুচকি মুচকি হাসছিল। তৎক্ষণাৎ প্রমুখ তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ভিডিও ছবি তুলেই কবিরকে দেয়। এরপর থেকে লোক লাগায় তাদের পিছনে। কালকেই ধরা পড়ে সবাই। সেই থেকে আহাদের হিংস্রতার শিকার হয়ে গায়ে দাগ পড়ে যায়। তেজি রকচটা ছেলেটির মাথা হুটহাট গরম হয়, সেকেন্ডের মাঝে খুনও করে ফেলতে পারে। লোকগুলো তাকালো নিভু নিভু চোখে। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো প্রমুখ। হুঙ্কার ছেড়ে বলল, মেরে ফেলেছিস নাকি আস্ত আছে? রায়হান কাছে গিয়ে বলল, বেঁচে আছে, তবে হসপিটালের আইসিইউতে ভর্তি হতে হবে। আহাদ মাঙ্গের পোলার হাতে পড়লে কেউ আস্ত থাকে? শালাই পুঁটি মাছের মতো টিপি দিয়া মাইরা ফেলায়। মনে হয় ভুক্তভোগীরা আহাদের প্রাক্তন। কবির মুখ বাঁকিয়ে কথাগুলো বলল। আহাদ রেগে তেড়ে যায় তার দিকে। প্রমুখ পেছন থেকে থমথমে গলায় বলল, তোর মতো আহাত বলদ নয়, সারাক্ষণ বইয়ের আসল ধরে বসে থাকিস। খুন করবি কখন? আহাদের দেখেও তো শিখতে পারোস। বেটা ফুর্তিও করে, কাজও করে। আর তুই কাঁচা কলা। কয়েকদিন পর শুনবো কবির সুখ দিতে না পারায় মারিয়া ডিভোর্স দিল তাকে। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল রায়হান। আহাদ কবির আগে কটমট করে তাকায়, মনে মনে আওড়ায়। খাটাস লোক। গলা খাকড়ি দিয়ে কাটকাট গলায় কবির প্রমুখের উদ্দেশ্যে বলল, একদম ডিভোর্স দিবে না মারিয়া, আমি বলতে পাগল। কয়েকদিন পর দেখবেন মামা হওয়ার সুখবর পেয়ে মিষ্টি খাচ্ছেন। ওর পেট থেকে আমার বাচ্চা বের হবে, বাবা বাবা বলে ডাকবে। তখন কিন্তু আপনারই হিংসে হবে। আমি ঢের জানি। কাজকর্মে আপনাকে টপকা দিতে না পারলেও আগে বাবা হয়ে দেখাবো। ইটস মাই চ্যালেঞ্জ। কবির, মুখে মুখে তর্ক করবি না। তুই আমার সামসে সবসময় পিছনে পড়ে থাকবি। বাবা হওয়ার চ্যালেঞ্জ ও ডাব্বা। তবে দেখিয়ে দিন আপনার পাওয়ার কতটা। প্রমুখ রাগে ফোঁস করে তেড়ে গেল। কবিরের কলার ধরতেই চুপসে গেল বেচারা। হালকা ঢোক গিলে মিনমিন সুরে বলল, সব কথা সিরিয়াসলি নিতে হয় না স্যার, দুষ্টুমি করেছি। আপনাকে কিছুতেই কেউ টপকাতে পারবে না। হি হি হি। ছাড়ুন স্যার, ব্যথা পাই। আমার কিছু হয়ে গেলে অল্প বয়সে মারিয়া স্বামীহারা হবে, তখন আপনারই কষ্ট হবে। আবার মারিয়াকে বিয়ে দিবেন, টাকা খরচ, চিন্তা হবে, নানান কারণে আপনিও অক্কা পেতে পারেন। তাই বলছি, রাগের বশে আমাকে মাফ করুন। আপনার বোনরূপী মারিয়াকে স্বামীহারা থেকে বাঁচান। নিজে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হারানোর থেকে রক্ষা পাই। এক ঢিলে 3 পাখি। নেক্সট টাইম কিছু বললে মুখ ফাটিয়ে দেব। লাস্ট ওয়ার্নিং দিলাম। শুধুমাত্র মারিয়ার কথা চিন্তা করে। তুই বেলেহাজ হলে মারিয়া ভদ্র সহজ সরল, তাই ছেড়ে দিলাম। প্রমুখ আলগোছে শাসিয়ে তাকে ছেড়ে দিল। কবির যেন হাফ ছেড়ে বাঁচে। মনে মনে বলল, মারিয়া ভদ্র না ছাই, লুচি একটা। যে যার ঘর করে সেই ভালো জানে। ঘরওয়ালি কেমন জল্লাদ, নির্লজ্জ। প্রমুখ লোকগুলোর মুখের বাঁধন খুলতে খুলতে বলল রায়হান আর আহাদকে। তারা বাঁধন খুললেও দুর্বল লোকগুলো তাকাতে পারছিল না। দাঁড়িয়ে ওঠার শক্তিটুকু নিঃশেষ। প্রমুখ রায়হানের চুল কাটার কাজ দেখে কুটিল হাসল। এক এক করে সবার টাক মাথায় জোরে থাপ্পড় মেরে শব্দ করে হেসে ওঠে। তার ছেলেগুলো আসলেই পারেও বটে। অতঃপর এক দামড়া লোকের রক্তাক্ত চোয়াল শক্ত করে ধরে বলল, লোকটা ভাবল কি কারণে তারা এখানে, নিজেরাও জানে না, শুধু জানে ভুল করেছে। তার বিনিময়ে সারা রাত নির্মমভাবে মার খেয়েছে। পাশের চেয়ার থেকে এক লোক আহাজারি করে বলল, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেন। আমার বউ বাচ্চা আছে, সারা রাত হয়তো কাইল খুঁজছে, যাইতে দেন। তার দেখা দেখি সবাই বলতে থাকে। আহাদ একজনের মুখ বরাবর লাথি মেরে চেঁচিয়ে উঠে বলল, তোদের মতো চুনুপুটে মাইরে হাত ময়লা করতে চাই না। যদি মারতেই চাইতাম এখনো নিঃশ্বাস নিতে পারতি না। শুধুমাত্র হালকা মশলা মেখে বুঝাই দিলাম, মাইয়া দেখলে বেহানজরে তাকাবি না, নয়তো পরের বার চোখ দুটোর সাথে থাকবো নাকি সন্দেহে। সবাই হু হু করে কেঁদে উঠে হাত জোর করে বলল, জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না। এবারের মতো মাফ করেন, তবুও আর মাইরেন না।
বাসায় পরিবার আছে, ছাইরা দেন। প্রমুখ সিগারেটটা ধরিয়ে এক টান দিয়ে বলল, এই শপথ ধর, বাংলাদেশের সব কোচি মেয়ে আমার মেয়ে, মহিলাগুলো আমার মা। যদি ভুলেও তাকাই তাহলে এই চোখ দুটো থাকবে না। লোকগুলো একসাথে হাত জোর করে কাঁদো কাঁদো হয়ে বলল, বাংলাদেশের সবচেয়ে কচি মেয়ে আমার মেয়ে, মহিলাগুলো আমার মা। যদি ভুলেও তাকাই এই চোখ দুইটা থাকবে না। গুড, এইবার মতো মাফ করলাম। মনে রাখিস আমি এতটা ভালো নই, শুধু এই প্রথম বলে মাপ পেলি। বউয়ের বিষয়ে আমি খুবই সেন্সিটিভ। আজ থেকে আমাদের লোক নজরে নজরে রাখবে তোদের। ভুলেও বাসের রাস্তায়, ফুটপাতে, দেশের আনাচে কানাচে কোনো নারীর দিকে চোখ দিতে ধরে নিয়ে আসবে, তখন কিন্তু ছাড়বো না, এক কুপই উপরে। প্রমুখের কথায় ভয়ে থরথর করে কেঁপে উঠল সবাই। সকলের গায়ে থেকে বাঁধন খুলে দিতে প্রমুখের পা ধরে মাফ চাইল। প্রমুখ লাথি মেরে বিরক্তির সহিত বলল, ঢং বন্ধ কর। সিরাতের দিকে তাকানোর আগে মনে ছিল না? এখন নাটক করিস? যা দূর হ চোখের সামনে থেকে। কথা শেষে আহাদের উদ্দেশ্যে প্রমুখ বলল, সবাইকে হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার ব্যবস্থা কর, তারপর বাসায় পৌঁছে দিস। আহাদ নিজের কাঁধে কাজ পেতেই তা সম্পূর্ণ করার জন্য বেরিয়ে গেল। কবির, রায়হান আর প্রমুখও রাস্তায় বের হলো। গাড়িতে উঠিয়ে আহাদ স্টার্ট দেওয়ার সময় প্রমুখ চিৎকার করে বলল, ভুলেও আমার কথা কাউকে বলার চেষ্টা করলে মেরে ফেলবো একদম। কাল তোদের সাথে কি হয়েছে এগুলো কাউকে বলবি না, মনে থাকবে? লোকগুলো মাথা জাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। কি করছো বেবি? প্রমুখের ডাকে পেছনে ঘুরল সিরাত। বারান্দা সোফায় বসে একটি বই পড়ছিল। রাত তখন অনেকটাই। প্রমুখের ঘামাক্ত মুখ দেহ অবলোকন করে ধীর পায়ে উঠল সিরাত। ছেলেটি ক্লান্ত মুখে তার দিকে গাঢ় নয়নে তাকিয়ে আছে। সিরাত আলতো পায়ে হেঁটে একদম নিকটে দাঁড়িয়ে হঠাৎ গলা জড়িয়ে ধরল। ছেলেটার বুকের মাঝে নাক ঠেকে স্বামীর ঘামযুক্ত দেহের ঘ্রাণ টেনে নিয়ে চোখ বন্ধ করলো। বইয়ের এহেন কাণ্ডে প্রমুখের কপাল কুঁচকে গেল। সিরাতের বাহু ধরে দূরে সরানোর বৃথা চেষ্টা করে বলল, আরে কি করছো? আমার কি গন্ধ? বাইরে থেকে এসে ফ্রেশ হয়নি তো? সিরাত হাতের বাঁধন শক্ত করে ভেজা শার্টে নাক ঘষে বলল, আমার ভালো লাগছে, এই ঘ্রাণটা দারুণ। ঠোঁট টিপে হাসলো প্রমুখ। বইয়ের লতানো কোমরখানা খসখসে হাতে শক্ত করে চেপে ধরল। মুখ নামিয়ে সিরাতের দিকে ঝুঁকে কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ম্যাডাম তো দেখি খুব মুডে আছে আজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।